ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু এই গত বৃহস্পতিবারের ক্লাসটা কি বারে নেব? রবিবার। রবিবারে, হ্যাঁ। এই মাসের মধ্যে মোটামুটি আমরা গ্রামার লিটারেচার ক্লোজ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, উম, এবার হলো, তো চলো আমরা সরাসরি ক্লাসে যাই। আগে কতটুকু ছিলাম? আফরা ব্যান পর্যন্ত, তাই না? তো হারবার আগে শোনো, আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড পড়তেছিলাম। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কয়টা অংশ? তিনটা। উম, কি 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 কি? রেস্টোরেশন, অগাস্টান, এজ অফ সেন্সিবিলিটি। তো আমরা গত ক্লাসে রেস্টোরেশন পড়েছি। রেস্টোরেশন মানে রেস্টোরেশন অফ মনার্কি, হারিয়ে যাওয়া রাজতন্ত্র পুনরায় আবার ফিরে আসলো, সেটার গল্প। আরো জানলাম যে এখানে এই যুগের অন্য নামটা আলেকজান্ডার পোপ, সরি, জন ড্রাইডেনের নামে। যদিও এই যুগে একজন বড় কবি আছেন জন মিল্টন, কিন্তু আমরা জানি যে জন মিল্টন, জন বানিয়ান তারা রাজতন্ত্রের বিরোধী ছিলেন। অলিভার ক্রমওয়েলের সমর্থক ছিলেন। পরবর্তীতে রাজা চার্লস দ্য সেকেন্ড যখন ক্ষমতা আসলেন, তখন তাদেরকে উম, জেলে নিয়ে যান। এবং সেখানে তিনি এবং সেখান থেকে বের হয়ে কিন্তু আবার অ্যান্ড্রু মার্ভেলের লবিং এর মাধ্যমে তিনি বের হন। বের হওয়ার পরে কিন্তু প্যারাডাইজ লস্ট এবং প্যারাডাইজ রিগেইন লেখেন। আবার জন মিল্টন এপিক পোয়েট, মহাকাব্যের কবি, তাকে আমরা বলি প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইনড। আমরা গত ক্লাসে প্যারাডাইজ লস্টের গল্প বলছিলাম। টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, এটাই তো মূল থিম, মানে আল্লাহ মানুষের কিভাবে বিচার করে থাকেন। তারপরে লাইসিদাস নামে একটা এলিজি কিন্তু আমরা পাইছি এখানে। পরে ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করার শ্রেয়, এগুলো বিখ্যাত অনেকগুলো পড়ছিলাম। জন ড্রাইডেন, জন ড্রাইডেনের ছিল, তিনি প্রথম পয়েট লরিয়েট, ফাদার অফ ইংলিশ লিটারেরি ক্রিটিসিজম, সে সাহিত্য সমালোচনার জনক তাকে বলা হয়। তিনি শেক্সপিয়র বিরোধী ছিলেন। অল ফর লাভ, শেক্সপিয়র লিখছিলেন অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, তিনি লিখছেন অল ফর লাভ, মানে অল ডেথ ফর লাভ, সবাই মারা গেছেন কিসের জন্য? মৃত্যুর জন্য। অ্যাবসোলাম অ্যান্ড কিটোফেল তার বিখ্যাত গ্রন্থ। এরপরে আমরা পড়ছিলাম কার কথা, উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভ হলো কমেডি অফ ম্যানার। তো কমেডির মধ্যে আমরা কিন্তু দুইটা কমেডি স্পেসিফিক্যালি বলছি। একটা হলো কমেডি অফ হিউমার, যেটা বেন জনসন লিখছিলেন, শেক্সপিয়রের পরবর্তী সময় যিনি শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন, বেন জনসন। এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট ওম্যান, ভলপুনি, আলকেমিস্ট, এগুলো লিখছিলেন। আর উনি লিখছেন কি, হুম, উনি কি লিখেছেন বলো? কে? বলো, ওনার নামটা কি? উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভ লিখছেন কমেডি অফ হিউমার। কমেডি অফ হিউমার মানে কি? কমেডি অফ ওই যে ম্যানার লিখছে না তো? কমেডি অফ ম্যানার, হ্যাঁ, কমেডি অফ ম্যানার মানে কি? ওই যে কার নাটকের কথা বলছিলাম, মোশাররফ করিম নাকি তাহসান? তাহসানের কথা বলছি। বুঝছো কিনা একটু? উচ্চবিত্তের হাসি, আনন্দ বেদনা, খুনসুটি, যেগুলো যে নাটকে ফুটে ওঠে সেটার মধ্যে কমেডি অফ হিউমার। হ্যাঁ, লাভ ফর লাভ, পরে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বিখ্যাত। আচ্ছা, তারপরে আসো, কমেডি অফ দ্য ওয়ার্ল্ড গেল, সরি, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড গেল। এরপরে পিলগ্রিমস প্রগ্রেস, মনে রাখবো আমরা সবাই কিন্তু পিলগ্রিম। হ্যাঁ, জেলখানায় বসে জন বানিয়ান লিখছেন পিলগ্রিমস প্রগ্রেস। প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু পাপ পুণ্যের বোঝা নিয়ে এই পার থেকে ইহলোক থেকে পরলোকের দিকে গমন করছি, তাই না? দ্য হোলি ওয়ার তার বিখ্যাত গ্রন্থ। অরণ্যক নামের একটা স্লেভ, মানে যেখানে যার কালো মানুষ, কালো যে মানুষ, রেসিজম, তাই এবং উম, এই যে ধরো বিশেষত উম, এই যে সমাজের উঁচু এবং নিচু, আমরা যারা, আমরা মনে করি যে প্রেম ভালোবাসা, এগুলোর অধিকার মনে হয় যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা ইয়া করে, কি বলে না তোমার, কোথায় আছে বলো, ওই যে মানে একটু আপার ক্লাসে যারা আছে তারাই মনে করবে, কিন্তু সমাজের একদম নিচু স্তরের মানুষটার মধ্যেও যে আমার মানে অনুভূতিটা সমান, এটাই কিন্তু এখানে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। এবং প্রত্যেকের ভিতরে যে একটা তীব্র আত্মসম্মান বোধ, সে যতই স্লেভ হোক, হ্যাঁ, তার প্রেম তো আর স্লেভ না, প্রেম তো আর দাস আর মনি মানে না, তাই না? তো দেখবো যে স্ত্রীর প্রতি যে সম্মান, স্ত্রী আবার স্বামীর প্রতি যে তার ভালোবাসা, হ্যাঁ, এটা কিন্তু ব্যাপকভাবে ফুটে উঠছে। নইলে বুঝো তুমি, অরণ্যকে তার ইমাইন্ডকে শেষ পর্যন্ত কিন্তু হত্যা করে কি করছে বলো? তার সম্মতিতে কিন্তু হত্যা করছে। হত্যা করার পরে সে কোথায় গেছে বলো?
যুদ্ধে গেছে, তাই না? হত্যাকাণ্ড, হত্যা মানে বিষয়টা বুঝছো কিনা, সেজন্য অপমানিত না হয়, সেজন্য ওকে। তো অরণ্যকর পরে আমরা এখন পড়বো 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টার মধ্যে আমরা যেটা শেষ করব সেটা দেখো, অগাস্টান পিরিয়ড। অগাস্টাস নামে কোনো রাজা কি ছিল তোমাদের মনে পড়ে নাকি? ছিল না, তাই না? আমরা জানি অগাস্টাস নামে কোনো রাজা ছিলেন না। এই যুগের লেখকগণ প্রাচীন ইতালীয় সম্রাট অগাস্টাস সিজার আমলের লেখকদেরকে অনুসরণ করেছিলেন, তাই এই যুগকে অগাস্টান পিরিয়ড বলা হয়, তাই না? ওকে। তোমাদের একটা কথা জানাই রাখি, রেকর্ডিং যে আমি একসাথে সবগুলা দেব, বুঝেছো কিনা? আমি এটা কিন্তু কোনো একদিন ক্লাস চলাকালীন অবস্থায় দেব। আমি জানাই দেবো যে কবে ওই ক্লাসে কেউ উপস্থিত না থাকলে পরে কোনো ওই ক্লাসের বাইরে, ওই ক্লাসে যারা উপস্থিত থাকবে তারাই ইয়ে করতে পারবা, কি করতে পারবা, রেকর্ডিংটা সংগ্রহ করতে পারবা। আমাদের হ্যাঁ, কি এই ক্লাসগুলো গ্রুপ, রেকর্ডিং এগুলো স্যার আমাদের উপকার হবে না? মানে এগুলোই মানে তো আমাদের হবে নাকি আর লাগবে? হ্যাঁ হ্যাঁ আছে তো, মানে সবগুলো 19টা লেকচার ওই একসাথে আছে আর কি। হ্যাঁ, একটা ফোল্ডারের মধ্যে। এখন তো বিচ্ছিন্ন ভাবে না, ওইখানে একটা জি ফোল্ডারে আছে, স্যার, তোমরা সংগ্রহ করে কোনো ড্রাইভ করে রেখে দিলে আর কি। কথা বুঝছো না? জি স্যার, বুঝতে পারছি। হুম আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার এই লেকচারে স্যার আমি এখন 2টা ক্লাস করেছি স্যার, মোট কয়টা ক্লাস হবে আসলে আমি একটু বলেন। আর ধরো আমাদের তো আর সামনে আজকের ক্লাসের পরে ভিক্টোরিয়ান পড়বো, ভিক্টোরিয়ান পরে মডার্ন, আর 2টা যোগ আছে আমাদের হাতে। হ্যাঁ, আচ্ছা স্যার, 2টা। ভিক্টোরিয়ানের ধরো না, ভিক্টোরিয়ানের 2টা ক্লাস, মডার্নের 2টা ক্লাস বা 3টা ক্লাস এরকম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। স্যার ওই রেকর্ডেড ক্লাসটা কি আপনার কিভাবে দিবেন সেটা? আমি বলে রাখি, একসাথে ক্লাসে কোনো একদিন উপস্থিত থাকবা, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা কপি করে নিয়ে যাবা, শেষ। কিন্তু গ্রুপে আপলোড করা হবে না, তুমিও কারোর সাথে শেয়ার করতে পারবে না। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, স্যার চ্যাট বক্সে দিলে কি ডাউনলোড করা যাবে? মানে ওই সময়ের মধ্যে দেখবা যে একটা ব্যবস্থা করা হবে যে কেমনে তুমি পেয়ে যাবে। এটা এর আগের ব্যাচ গুলো তো এরকম ছিল। ওকে। হ্যাঁ, কিন্তু গ্রুপে আপলোড করার আমার কোনো স্কোপ নাই। জি হ্যাঁ, স্যার। ওকে। এ যুগের খ্যাতিমান কবি আর বিসিআর এডি সম্পর্কে একটু কিছু বলুন। ও আচ্ছা, বলতেছে। হ্যাঁ, আচ্ছা, তো তারা বলতেছে এই প্রেক্ষাপটে বলবো। তো এই যেহেতু অগাস্টাস সিজার নামে কোনো ছিলেন না রাজা, তো অগাস্টাস সিজার প্রাচীন ইতালীয় সম্রাট অক্টিভাস সিজার, অগাস্টাস সিজারের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে অগাস্টান পিরিয়ড। এখন মনে রাখবা যে বিসি আর এডি, মানে দেখো একটা মজার বিষয় যে উনি জন্মগ্রহণ করছেন 70 সালে, মারা গেছেন 79 সালে। ভার্জিল, কবি বিখ্যাত কবি ভার্জিল। তাহলে ভার্জিলের জন্ম কত সালে বলো? 79, সরি 70। আর তিনি মারা গেছেন কত সালে বলো? 19 সালে। দ্যাট মিনস বিসি মানে হলো ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন আজ থেকে ঠিক কত বছর আগে, কেউ বলতে পারবা কিনা? 2024 2023 বছর আগে, তাই না? 25 ডিসেম্বর আসতেছে। হ্যাঁ, তো তো যীশু খ্রিস্ট মারা গেছেন 2023। এর আগের সাল তাহলে কিভাবে গণনা করা হয়েছে? এর আগের সালগুলো কিভাবে গণনা করছে বলো? বিফোর তখন ক্রাইস্ট। উল্টাইয়া। হ্যাঁ, 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, বুঝছো কিনা, 4 বছর আগে, 5 বছর আগে, এইভাবে করে 50 বছর আগে, 100 বছর আগে। বুঝছো কিনা বিষয়টা? তাহলে কেউ যদি যীশু খ্রিস্টের 100 বছর আগে জন্মগ্রহণ করে, সে মারা গেছে কত সালে বলো? 50 বছর বাইচা থাকলে 50 সালে মারা গেছে। তাহলে জন্ম হইলো 100 বিসি, মৃত্যু হইলো 50 বিসি। কথা বুঝছো কিনা? এই 70 বিসি থেকে 19 বিসি মানে হলো তিনি জন্মগ্রহণ করছেন ঈসা আলাইহিস সালামের জন্মের কত বছর আগে বলো? 70 বছর। মারা গেছেন 70 ঠিক বছর কত বছর আগে? 19 বছর আগে। 19 বছর। কথা বুঝছো কিনা? উল্টে সাল গণনা করা হইতো। হ্যাঁ, ওয়াজ এন এনশিয়েন্ট রোমান। ওকে, তারপরে আসো। স্কটল্যান্ড ওয়াজ অ্যানেক্স টু, আমরা স্যার কিন্তু এটা এডিটা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, এডি মানে হলো অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি, অ্যানো মানে কি? অ্যানো মানে কি কে বলতে পারবো বলো? একদিন ক্লাসে বলছিলাম, অ্যানো মানে কি? ইন
the Lord of the in the name of the Lord এরকম কিছু। হ্যাঁ, না, ইন দ্য নেম অফ দ্য ইয়ার অফ লর্ড, হ্যাঁ, ইন দ্য ইয়ার অফ, এনো মানে ইয়ার, আর হলো ডোমিনি মানে হলো লর্ড। ইন দ্য ইয়ার অফ লর্ড মানে যেই বছর ডোমিনি মানে লর্ড জন্মগ্রহণ করেছেন। তো লর্ড জন্মগ্রহণ করছেন আজ থেকে 2023 বছর আগে 25 ডিসেম্বর। ওইটাকে বলা হয় মানে জিরো ইয়ার, যেই বছর যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছেন। কথা হচ্ছে কিনা? অ্যানো ডোমিনি, ইন দ্য ইয়ার অফ লর্ড। হ্যাঁ, ওকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল হুম, স্যার, ওইটা মানে বিফোর খ্রিস্ট যেটা ছিল স্যার, ওইটা কি একদম মানে 50 49 এরকম করে শূন্য আসছিল, তারপরে কি 1 2 থেকে শুরু হয়েছে নাকি হ্যাঁ, ওইটা প্রথমে? শোনো, এগুলো তো মনে রাখবা। হিজরি সন গণনা করছেন কে, গণনা শুরু করছেন কে বলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হিজরি সন ছিল কিনা? জি স্যার ছিল। ছিল আন্দাজে। কে বলতে পারবা বলো, হিজরি সনের প্রবর্তক কে? স্যার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। থ্যাংক ইউ সো মাচ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে তাহলে বুঝো যে তাহলে এই যে ইসলামের ইতিহাস পড়তেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1 হিজরি মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে পিছনে যাইয়া ইতিহাসটা গণনা করছেন। যে ধরো ওই যে এটা খুব ডিফিকাল্ট একটা কাজ। বাংলা সনকে বলো আকবর। আকবর তো 1556 সাল থেকে 1605 সাল পর্যন্ত ছিল। আজ থেকে 400 বছর আগে, তাই না বলো? 400 বছর আগে না, 400 450 বছর আগে। আর তাহলে 400 বছর আগে কিন্তু বাংলার সন তো 1400, তাই না? তাই কিনা? বাংলা সাল কত চলতেছে এখন? 1430। এটা কিন্তু ওই যে হিজরি সনের সাথে মিল রেখা লেখা মানে ইতিহাসটা পিছনে যে তাহলে আমরা যে তুমি যে পড়তেছো 1204 বা সরি এটা তো ইংরেজি বলতেছো, বাংলা সন যত পিছনে যাইবা সব, তাহলে ওই যে উনি আকবর তাহলে হওয়ার কথা তো বাংলা সন 400 বছর, কিন্তু 1400 কেন? কারণ উনি ওই পিছন থেকে মিলে আসছেন। তো ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে ওই সাথে সাথে সনটা চালু হয় নাই। পরবর্তী ওই যে রোমান সম্রাটরা, যেমন জুলিয়াস সিজার বা পরবর্তীতে সম্রাটরা, তারা কি করছেন বলো, এই সালটারে ইয়া করছেন, কি করছেন বলো, গ্রেগরীয় ক্যালেন্ডার মানে দ্যাট মিন্স রোমান ক্যালেন্ডারের সাথে সমন্বয় করে ওই যে পড়ছো না, জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নামকরণ করছেন। তাহলে এই জন্য এই প্রাচীন এই খ্রিস্টাব্দটাকে মানে গ্রেগরীয় ক্যালেন্ডার মানে প্রাচীন যে রোমান ক্যালেন্ডারের সাথে একসাথে মিলাইয়া করা হয়েছে। এটা খুব ডিফিকাল্ট একটা কাজ, খুব ডিফিকাল্ট। মানে তুমি চিন্তা করতে পারবে না যে উল্টে সালটারা গণনা করে একদম অ্যাকিউরেটলি হিসাব রাখা। ধরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরো এত হিজরিতে কোথায় গেছে বলো, বদরের যুদ্ধ হয়েছে এত হিজরিতে, এটা তো এই ইতিহাসটা লেখা হয়েছে কবে বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নাকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে বলো? এই বুঝছো? হুম, ওকে। তো হাওয়েভার এই যুগের মধ্যে এবং এই মনে রাখবা যে সব মিলে ইংরেজ চিকিৎসকরা, এই যে সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টন, তিনিও কিন্তু একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। তিনিও কিন্তু ওই যে ফররুখ শিয়রকে সুস্থ করে তোলেন। তারপরে ফররুখ শিয়র কিন্তু বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়ে দেন। ফলে এইটাই কিন্তু একটা বড় মানে ওদের সুযোগ হয়ে ওঠে পুরো ভারতবর্ষ দখল করে ফেলার জন্য, তাই না? এই যে দেখো বিভিন্ন ক্লাব আছে, এই যে বাংলা সাহিত্য কল্লোল যুগ পড়ছো না, এর আগে পড়ছো রয়্যাল সোসাইটি, এই দেখো স্ক্রিপ্টলার্স ক্লাব, কিটক্যাট ক্লাব, স্পেকটেটর ক্লাব, বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি এবং বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের নিয়ে তোমার ক্লাব গঠিত হয়েছিল। হ্যাঁ, ওকে। আলেকজান্ডার পোপ, তো আমরা মূল কথা আলেকজান্ডার পোপকে বহুত আগে পড়ে আসছি। এইজ অফ অগাস্টান পিরিয়ডের অন্য নাম কিন্তু ওনার নাম অনুসারে আলেকজান্ডার পোপের নাম অনুসারেই বলা হয়। ওনাকে, ওনার যদি সবচেয়ে বড় পরিচয় তুমি বলো, ওনার কোট গুলা আমাদের আজও আমরা সবচেয়ে বেশি স্মরণ করি। আমি আগেই বলছি উইলিয়াম শেক্সপিয়রের পরে সবচেয়ে বেশি কোট নেওয়া হয়েছে, তিনজনের যে কোটেশন গ্রহণ করা হয়েছে অক্সফোর্ড ডিকশনারি কোটেশনে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে হলো কে ফ্রান্সিস বেকন, তারপরে হলো কে বলো, সরি শেক্সপিয়রের পরে সবচেয়ে বেশি কোটেশন তার নেওয়া হয়েছে। উনার পরে নেওয়া হয়েছে কার বলো? ফ্রান্সিস বেকন। তিনজনের কোটেশন সবচেয়ে বেশি নেওয়া হয়েছে। দ্য রেপ অফ দ্য লক তার বিখ্যাত মহাকাব্য। এখন মহাকাব্যটার মধ্যে কিচ্ছু না, মনে রাখবো যে এই মহাকাব্যের নায়কের নাম শোনো, নায়কের নাম ব্যারো, নায়িকার নাম কি বলো? বেলিন্ডা। তো একেবারে এক বাক্যে যদি তোমার গল্পটা বলি, নায়ক হলো ব্যারন, নায়িকার নাম কি বলো? বেলিন্ডা।
নায়ক মহাকাব্যের নাম হলো রেপ অফ দ্য লক। ইটস এ মক হিরোইক পোয়েম অর মক হিরোইক এপিক। এখন কথা শোনো, আমি তোমারে বলি, এ, এ, অষ্টাদশ শতকে আইসা একটা ফ্যাশন বের হইছে। আগের দিনে মেয়েদের আহ, আহ, চুলের প্যাটার্ন একটাই ছিল, সব চুল নিয়ে পিছনে রেখে দিত, বুঝছো কিনা? সব চুল নিয়ে কোথায় রাখতো বলো? সব চুল নিয়ে কোথায় রাখতো? কে যে আনমিউট করে রাখছে, তার মিউট করে ফেলে। সব চুল এমনি ঝুলে পিছনে নিয়ে রাখতো। আর অষ্টাদশ শতকে এসে একটা ফ্যাশন বের হয়েছে, ফ্যাশন কিছু চুল কাইটা লক, মানে কিছু চুল কাইটা সামনে ঝুলে রাখা। একটা কাটিংটা না, হ্যাঁ কি কাটিং বলো, লেয়ার মুরগি কাটিং, এরকম আছে না কাটিং বব? ওকে, এরকম কাটিং দেখছো কিনা? চুল কিছু এই না সামনে ঝুলে রাখতে দেখো না এই জীবনেও? জি স্যার, দেখেছি স্যার। এরকম এই ফ্যাশনটা বের হয়েছে, এই বুঝছো তো? ফলে নায়িকা এই যে বেলিন্ডা, এই চুলগুলাই ধরো এরকম ঘোয়া ছিল তো, মানে হাস্য, মানে তামাশার ছলে নায়ক বেরোনা এসে তোমার চুলের এই যে ব্লেম ইয়াটা কেটে ফেলছে কেচি দিয়া, লক, বুঝছো কিনা? ওই যে চুল কিছু কেটে ফেলছে, তাতেই কি হইলো বলো? সে উইঠা হাউমাউ করে চিৎকার করে উঠলো। কবি বললেন সে এমন ভাবে চিৎকার করে উঠলো যেমন ভাবে মানুষ চিৎকার করে ওঠে তার প্রিয়জন মারা গেলে। না না না, তার চেয়ে বেশি যেভাবে মানুষ মারা যায় তার বাবা মা মারা গেলে। না 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 না, কবি বললেন তাতে সন্তুষ্ট হলেন না, সে এমন ভাবে হাউমাউ করে কেঁদে উঠলো যেমন কেঁদে ওঠে মানুষ তার প্রিয় কুকুর মারা গেলে। বলো এটা কি ক্লাইম্যাক্স না কেন্টি ক্লাইম্যাক্সের উদাহরণ ছিল? ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স কেমনে হয়? প্রথমে বলছে সে এমন, সে হ্যাঁ, ক্লাইম্যাক্স তো উঠতেই থাকবে, মানে আই সো আইকন কয়েট এটা। আর এন্টি ক্লাইম্যাক্সটা কি? ধরো প্রথমে প্রত্যাশা করছে যে চুল কাটে ফেলার পরে সে ভেউ করে কাজে উঠলো, এমন ভাবে কাটলো প্রিয়জন মারা গেলে, প্রিয় মানুষ মারা গেলে, যে হাজবেন্ড মারা গেছে, না তার চেয়ে বেশি তার বাবা মারা গেছে, না 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 তার চেয়ে বেশি তার প্রিয় কুকুর মারা গেছে। তাহলে বোঝা গেল ওই সময় মানুষ কাকে বেশি গুরুত্ব দিচ্ছে বলো? বুঝো না, মকারি করা, উপহাস করা। তাহলে মানুষ তার প্রিয়জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল কে? কুকুর, বুঝছো না? যেটা তো আমাদের প্রত্যাশা কি ছিল? প্রিয় মানুষ, প্রিয় পিতামাতা, এরপরে নিলে আরো কিছু সন্তানের নাম বলবে, তাই না? এরকম একটা প্রত্যাশা ছিল না? স্যার এরকমই তো প্রত্যাশা ছিল। হ্যাঁ প্রত্যাশা ছিল, কিন্তু দিলে সাডেন ফল ফ্রম দ্য হাইট, প্রত্যাশার যখন উচ্চ স্তরে নিয়ে নিচে পতন ঘটালেন, সেটার নাম হলো। এরপরে এটা নিয়ে যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে পৃথিবীর মানুষ এই যুদ্ধ সংকলন মানে শেষ করতে পারে নাই, এই যুদ্ধের মধ্যে যোগান দেওয়ার জন্য আসলো। চরিত্রগুলোর নাম বলো, চরিত্রগুলো হলো কে কে বলো? ব্যারন, বেলিন্ডা, এরিয়েল, বুঝছো কিনা? ব্যারন, বেরিন্ডা, সরি ওই এরিয়েল, ব্যারন তো নায়ক, বেরিন্ডা হলো নায়িকা, আর এরিয়েল সহ অন্যান্য দেব দেবীরা আসমান থেকে ফেরেশতারা এসে সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা লাগছে। এত বিশাল বিকট আকারের যুদ্ধ দেখানো হয়েছে। হাওয়েভার, এখন এই কবিতাটা হলো, মূল বিষয়টা হলো মক হিরোইক পয়েম। আচ্ছা বলো, মূল এই জন্য তাকে বলা হয় মক হিরোইক পয়েট। মনে রাখো, তাকে ওনার নাম কিন্তু উপাধি কিন্তু মক হিরোইক পয়েট। আমাদের দৈনন্দিন জীবনে আমরা হিরোইজম ওই জায়গাগুলোতে দেখাই যেখানে আদৌ হিরোইজম দেখানোর জায়গা না। মনে রাখবা, এটা কিন্তু মানে চুল কাইটা ফেলছে, এটা নিয়ে কি এত বড় বিশ্বযুদ্ধ হওয়ার কোনো কারণ না ছিল? এত বড় মহাযুদ্ধ হওয়ার? আমাদের আমাদের ব্যক্তিগত জীবনেও দেখবো যে আমাদের যে ঠুনকু বড় বড় কাণ্ড ঘটাই, তার পেছনে কি বড় কারণ জড়িত না ছোট্ট একটা কারণ জড়িত বলো? এই যে ধরো ওই বরগুনার মধ্যে মিন্নির যে প্রেমিকের একটা গন্ডগোল দেখছো কিনা? ছোট্ট একটা প্রেমের রেশ থেকেই কিন্তু বাদ দাও, ঢাকা কলেজের মধ্যে বছর কয়েক আগে নিউ মার্কেটে একটা মারামারি হয়েছিল। ওই যে এই যে মানে ওই যে দাম দর নিয়ে একটা দামাদামি বা চটপটি ফুচকা টুচকা নিয়ে নিউ মার্কেটের ভেতরে একটা গন্ডগোল হয়েছে। উম, তারপরে হয়তো কোনো একজন ব্যবসায়ী কোনো একটা স্টুডেন্টে বলছে, তাতেই এই যে রেষারেষি হইতে হইতে পরে কিন্তু শেষে দুইটা ছেলেও মারা গেছে ইয়াতে, তাই না? ওই যে যুদ্ধ হয়ে যায় রীতিমতো, নিউ মার্কেটে হয় না? ঢাকা স্যার কলেজের মনে আশেপাশে। আছে। মনে জি আছে স্যার। না তোমাদের ঘটনাটা? সব হলো জি রেপ অফ দ্য লক। মনে রাখবে, রেপ অফ দ্য লক কেন আজ অবধি মানে হয়ে আছে এই মহাকাব্যের এটা মহাকাব্য না, মহাকাব্য নামের উপহাস। মানে এটা এমন ছোট্ট ঘটনা নিয়ে এমন বড় লঙ্কা কাণ্ড সাজানো হয়েছে। দেখবে যে আমাদের জীবনে বড় বড় দুর্ঘটনা, বড় বড় এই সহিংসতা বাদানুবাদ বা এই বিবাদ
বিসংবাদ তৈরি হয়, ছোট্ট একটা রেস্ট থাকে। যেমন দেখো কোনো একটা বাংলা ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম যে এই যে দেখবা যে ওই অনুষ্ঠানে গেছে, সে তরকারিতে লবণ কম হয়েছে দেখে কিন্তু দাঙ্গা লেগে গেছে, এরকম ঘটনা আমি দেখছি। পরে চিংড়ি মাছ দেয় নাই কেন সেটা নিয়ে মারামারি হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, বা এরকম অনেক জায়গাতে এরকম ঘটনা তোমরা জীবনে মনে শোনো নাই? লুডো খেলা নিয়ে মারামারি লুডো খেলা নিয়ে, তাই না? এই সব হলো তাহলে এগুলোর এক বাক্যে বলবা ওরা এগুলাকে বিয়ে বলা হয়, বাড়িতে খাবার না দেওয়ার জন্য মারামারি ছিল। মানে তোকে ছোট খাবার ঘটনা না, কি ওই কাণ্ড? গরুর মাংস মেরে গেছে। ইয়েস গরুর মাংস স্যার, টাংস নিয়ে, তাই না? আমার হ্যাঁ শ্বশুর বাড়িতে এরকম হয়েছে স্যার, খাসির হ্যাঁ মাংস হ্যাঁ দেয় নাই দেখে পরে একদম হ্যাঁ, হ্যাঁ, অবস্থা খারাপ। পুরোপুরি সব কি বলো রেপ অফ দ্য লক। কবিরা তো মনে রাখবে দার্শনিক, এমন জিনিস ওদের মাথায় আছে। এটাতে দেখছো উনি ছোট্ট বিষয়টা থেকে মানুষ আমাদের জীবনের মানে রেপ অফ দ্য লকের মূল বিষয়টা হলো ছোটখাটো কাণ্ড কাণ্ড কাণ্ডকে ঘটনা করে একদম বড় বিস্তৃত পরিসরে মানে কোনো অন্তর্ঘাত বা সহিংসতা ছড়াই যাওয়া। ওকে, এটা কিন্তু বাস্তব, তাই না? ওকে, তাহলে ব্যঙ্গাত্মক, এটা উচ্চ বংশীয়দের কলহ বিবাদ, হ্যাঁ, তাই না? আচ্ছা, এরপরে হলো অ্যান এসে অন ম্যান। হ্যাঁ, অ্যান এসে অন ম্যান কোন ধরনের রচনা মনে রাখবা? এসে অন ম্যান কোন ধরনের রচনা? কবিতা। এই শেষের কবিতা কি? উপন্যাস। আর অ্যান এসে অন ম্যান কি? এসে কবিতা। নাকি পোয়েম? পোয়েম মনে রেখো। এ লিটল লার্নি তার বিখ্যাত কবিতাগুলোর মনে রেখো। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এ লিটল লার্নিং ইজ এ তার একটা সাহিত্যকর্ম আছে অ্যান এসে অন ক্রিটিসিজম, পরীক্ষায় কখনো আসে না আমি জানি। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা আমরা সবাই জানি। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। এই দেখো, মানুষ শব্দের আরবি কি বলতে পারো কিনা? হোয়াট ইজ দ্য অ্যারাবিক অফ ম্যান? হ্যাঁ, মানুষ মানে কি? ইনসান। ইনসান আদমি। মানে নাস। নাস, সূরা নাস আছে না, নাস। এবার বলো হোয়াট ইজ দ্য মিনিং অফ নাস? কে বলতে? হ্যাঁ, মানুষ। নাস শব্দের অর্থ কি বলো? মানুষ। নাস শব্দের অর্থ মানুষ না। ইটিমোলজিক্যালি নাস মিন্স, মিউট করে ফেলো, কেউ যে আনমিউট করে রাখলে প্রচুর ডিস্টার্ব হয়। ইটিমোলজিক্যালি নাস মানে হলো টুয়ার। আবিধানিক ভাবে নাস শব্দের অর্থ হলো যিনি ভুল করেন, হু ফরগেট। বুঝছো কিনা? যিনি ভুল করেন এবং যিনি মেক এরর, যিনি ভুল করেন এবং ভুলে যান, তার নাম কি বলো? মানুষ। টু আর ইজ হিউম্যান এবং টু ফরগিভ ইজ ডিভাইন। এবং এটা একই সাথে একটা অ্যান্টিথিসিসের উদাহরণ বলো কি কি, কেমনে কেমনে অ্যান্টিথিসিস পেয়েছে বলো তো? হিউম্যান, ডিভাইন, মানবিক, আর কি বলো? স্বর্গীয়। ভুল করা, ক্ষমা করা। ঠিক আছে কিনা? তাহলে মানুষের বৈশিষ্ট্যটাই কি বলো? ভুলা যাবা, তাই না? দেখো যে দুইটা মোবাইল ফোন আছে, কানের মধ্যে একটা দিয়ে কথা বলতেছো, একটা পকেটে আর একটা খুঁজতেছো, আর যে কোথায় মোবাইল ফোন, মানে কতভাবে আমরা ভুলা যাই ভুল করা। এবং এইটাই হলো আমাদের মানে মানবীয় স্বভাব। তো ভুল করা এবং ভুলা যাওয়া, এটার নাম কি বলো? হিউম্যান। তাহলে হিউম্যান বৈশিষ্ট্যটাই হলো কি বলো? আর স্রষ্টা কি করেন বলো? স্বর্গীয় যে বৈশিষ্ট্যটা, স্বর্গীয় যে এটা কি বলো? মাফ করে দেয়া, তোর ভুল করছে, মাফ। ওকে, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। কি চমৎকার কথা, হ্যাঁ। ওকে, অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। স্রষ্টা খুব সুন্দর করে হাতে গইরা যত্ন করে একজন যে জিনিসটা বানাইছেন, এটা হলো কি বলো? মহত্তম কীর্তির নাম হলো কি বলো? অ্যান অনেস্ট ম্যান। দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান। মানুষ যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করবে, যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করে, সেটার নাম কি বলো? সেটা করা উচিত, সেটা কি বলো? মানুষ। আসলে আমরা মানুষ নিয়ে শুধু বেশি গবেষণা করি। বিশ্ব সাহিত্য কারে নিয়ে তৈরি হয়েছে বলো? শুধু মানুষ না, প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এগুলো নিয়ে তো তৈরি হয়েছে। চার্মস স্ট্রাইক দ্য সাইট বাট মেরিট স্ট্রাইক দ্য হার্ট। কি চমৎকার কথা! বাহ্যিক সৌন্দর্য মানুষের দৃষ্টি কেড়ে নেয়, একদম দেখবা চাকচিক্যময় চেহারা, সুন্দর লাবণ্যময় চেহারা, তুমি বারবার ফিরে ফিরে তাকাইবা, কিন্তু মেরিট স্ট্রাইক দ্য হার্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তোমার যখন এত অনেক খাটো ছিল না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ছাতা নিয়ে হাইটা যাইতো, মানুষ মনে করতেছে যে ছাতা হাইটা যাইতেছে, এত খাটো ছিল, অনেক অনেক খাটো ছিলেন। তারপরে তুমি ধরো সক্রেটিসের নাক কিন্তু, সক্রেটিস তার বেলি দেখতে পেতেন না কেন? কারণ তার নাক অনেক উঁচা ছিল, নাকের কারণে তিনি পেট দেখতে পাতেন না, এটাও প্রবাদ ছিল।
একদম কুচকুচে কালো আমাদের জসিমউদ্দিন, তাই না? লতা মঙ্গেশকরের কথা বলো, তাহলে তাদের নাম আমরা স্মরণ রেখেছি কিসের জন্য বলো? চার নাকি মেরিট? ম্যারিড। কি সাংঘাতিক কথা! চার স্ট্রাইক দ্য সাইড। তোমার বন্ধু বান্ধব দেখবে যে একটা সে সুন্দর, মানে দেখতে খুব হ্যান্ডসাম, এরকম দেখতে লাবণ্যময়, তারে তুমি দেখতেই পছন্দ হয়, জাস্ট এ মডেল, কিন্তু তুমি কার কাছ থেকে রিসিভ করা, কার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবা বলো? তার সাথে একটা বাহ্যিক মানে লৌকিকতার জন্য বা উম, চোখের নেশার কারণে, হ্যাঁ, তার সাথে মানে, উম, সম্পর্ক তৈরি হবে, কিন্তু অন্তর থেকে ফিল করবা, অন্তর থেকে মানে যাকে ধারণ করবা, সেটা কে বলো? যার মেরিট আছে ট্রুলি, মেরিট স্ট্রাইক দ্য হার্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট, আশায় মানুষের বসতি। হোপ, ওই যে হোপ মনে আছে কিনা? হোপকে ওই যে প্যারাডা, আমরা যে প্যারাডা, ওরে প্যান্ডোরাস বক্সের কথা মনে আছে তোমাদের? জি স্যার, প্যান্ডোরাস বক্স, জরা, জি রোগ, স্যার। শোক। জরা, রোগ, শোক সব বেড়ে গেছিল, আটকে পড়ছিল কে বলো? হোপ স্যার। হোপ। হোপ। এই হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট। আর এই হোপে এসে মানুষকে কি করে বলো? আসা জায়গায়, তাই না? ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রিড। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, মানে বুঝছো কিনা? হাতি ঘোড়া গেল বল, যে মানে ফুলস রাশ, বোকারা সেইখানে দৌড়িয়ে যায়, হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রিড, মানে ওই যে মানে ওই যে অবুঝ মানুষ, যে মানে যার আসলে কোনো বিষয়ে জ্ঞান কম, সেই বেশি কি করে অসারের তর্জন গর্জন, বা এমটি ভেসেল সাউন্ড মাছ, এমটি ভেসেল সাউন্ড মাছ, যেটা খালি কলসি এটা কি করে বেশি পটপট পটপট করে। এবার এখানে তিনটা কোটেশন বেশি গুরুত্বপূর্ণ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু আর ইজ হিউম্যান, চারটাই, চার স্ট্রাইক দ্য সাইড বাট মেরিট স্ট্রাইক দ্য হার্ট, ফুলস রাশ ইন ওয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রিড। তারপরে আসো জনাথন সুইফট, নিশ্চয় নাম শুনছো, স্যাটিয়ারিস্ট, দ্য গ্রেটেস্ট স্যাটিয়ারিস্ট তাকে বলা হয়। হোয়াট ডু ইউ মিন বাই গ্রেটেস্ট স্যাটিয়ারিস্ট? তাকে কেন গ্রেটেস্ট স্যাটিয়ারিস্ট বলা হয়? এই আগামী রবিবার ক্লাসের শুরুতে কিন্তু একটা পরীক্ষা হবে, 15 নম্বর। কতটুকু পর্যন্ত পরীক্ষা হবে জানো কিনা? ওভারঅল। আমি আবার বললাম, শুধু যা পড়া হয়েছে তার রিভাইজ দিতে থাকো, বেশি পড়ায় না, গল্প গুজবে তো বেশি হয়, কিন্তু একদম পাকাপোক্ত করে ফেললাম। আমি একটু একটু হার্ড নেব পরীক্ষাটা, কিন্তু অবশ্যই আমি পড়াইছি এর মধ্যেই। 15 টার্গেট হলো 15তে 15 পাওয়া। দ্য গ্রেটেস্ট স্যাটিয়ারিস্ট অফ 18th সেঞ্চুরি, ইংরেজি সাহিত্যে সুইফটকে সবচেয়ে ব্যঙ্গাত্মক কবি। আচ্ছা দাঁড়াও, আমি আমি কি আমি একটা মিনিট। আচ্ছা তাহলে জনাথন সুইফট পড়ানো আমি বলে রাখি, দাঁড়াও তো, আমি কি এই ইয়াটা পড়াইছিলাম কিনা দেখো তো, এই টেস্টটা কি নিয়েছিলাম কিনা দেখো তো, আমি কি আবার ভুল করি কিনা। এটা কি নিছিলাম দেখো তো, তোমাদের মনে পড়ে? জি স্যার, এটা লাস্ট দিন দিলাম। জি জি স্যার, স্যার, গত last ক্লাসে নিয়েছিলাম। এটা নিছি কিন্তু, হ্যাঁ, এই জন্য মনে করে রাখলাম, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা তারপর হলো কোথায় না, সরি, ওকে। তাহলে জনাথন সুইফট হলো, তার শ্রেষ্ঠ রচনার নাম হলো গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস, এটা 18th সেঞ্চুরির তোমার সবচেয়ে বড় স্যাটিয়ার বলা হয়। স্যাটিয়ার মানে হলো কোন সমাজ বা রীতিনীতি সংশোধনের উদ্দেশ্যে খোঁচা দিয়ে কথা বলবা, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কথা বলবে, কিন্তু মূল উদ্দেশ্য তাকে অপমান করা না, তাকে ছোট করা না, তাকে কি করা বলো একটু? সংশোধন করা, ঠিক আছে? তো ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ যে স্যাটিয়ারিস্ট মনে করা হয়, তার নাম হলো জোনাথন সুইফট। তো গালিভার্স ট্রাভেলস তার শ্রেষ্ঠ রচনা। গালিভার্স ট্রাভেলস মনে রাখবে এমন একটা গ্রন্থ যেটা একদম শুরু, আহ, তোমার কি ক্যাবিনেট কাউন্সিল থেকে নার্সারি সবাই কিন্তু এই বইটা এইটা পাঠযোগ্য, এমন একটা বই। এটা যদি বাচ্চাদেরকেও পড়াইতে পারবা, আর বড়রা যদি পড়াও, তাহলে তারা খুঁজবে কিভাবে সমাজের অসঙ্গতি গুলাকে নিয়ে তিনি ইয়ে করছেন। তাহলে 1 নম্বরে হল, হুম, আচ্ছা তারপরে এই দ্রৌপদী, আচ্ছা তাহলে এখন এখানে 4টা খণ্ড, 4 খণ্ডের নাম হলো, তোমরা কি এই মুভিটা দেখছো কিনা কেউ? স্যার দেখেছিলাম অনেক আগে। একটু যদি মুভি না দেখতে পারো, বাচ্চাদেরকে, ওই বাচ্চারা মোবাইল টোবাইল দেখে না,
এটা একটু লেখা রাখো, এটা কার্টুনটা দেখাইবা, কার্টুনও আছে বা ইয়েও আছে, অনেকগুলো আছে, তাই না? তাহলে গালিভার্স ট্রাভেলস আমরা দেখি, অ্যানিমেশনও আছে। তাহলে গালিভার্স ট্রাভেলস এর 4 খণ্ড। প্রথম খণ্ড হলো এ জার্নি এ ভয়েস টু লিলিপুট। মনে রাখবা, আমরা এই শতকের বৈশিষ্ট্য দেখছি যে মানুষ কিন্তু ইংল্যান্ড থেকে সারা পৃথিবীতে ছড়াই পড়তেছে, তাই না? এবং তারা বিমান যুগে ভ্রমণ করতেন। বলো কি যুগে ভ্রমণ করতেন? জাহাজ। জাহাজ যুগে, বুঝছো কিনা? ফলে দেখবো যে চারিদিকে জাহাজেরই গল্প, জাহাজ ডুবি হচ্ছে ওইটা। তো লামুয়েল গালিভার তিনিও তার বাবা মায়ের সিদ্ধান্ত ছিল ডাক্তার হবে, কিন্তু সে হইলো না, সে পৃথিবী ভ্রমণ করবে। তো প্রথম যাত্রায় সেগুলো বিশাল গল্প, কিন্তু আমি সিনopsis বলতেছি। প্রথমে গেল জার্নির ভয়েস টু লিলিপুট। তো সে সমুদ্র ভ্রমণে বের হয়েছে, বড় হওয়ার পরে হঠাৎ করে ঝড় উঠছে, ঝড়ের মধ্যে জাহাজ ডুবিয়ে গেছে, কোনো ক্রমে প্রাণে বাইচে একটা দ্বীপের মধ্যে উঠছে, বুঝছো কিনা? ওই দ্বীপের মধ্যে বাইচা যখন তার জ্ঞান ফিরলো, তখন দেখলো যে এই পরিস্থিতি, বুঝছো কিনা? মানুষগুলা সব কয় ইঞ্চি করে, বলো? 6 ইঞ্চেস, তাই না? 6 ইঞ্চি করে মানুষ। এরপরে তার উপরে এইভাবে, এই যে দেখছো কিনা, ছবিটা দেখতেছো নিশ্চয়ই। তো তারপরে হ্যাঁ, তারপরে সে যখন মোচড় দিল, তখন তো ভূমিকম্পের মতো মনে হয়েছে সবার মধ্যে, টোটাল। হ্যাঁ, ওকে। তো এইখানের মধ্যে কি হলো, এই এই খণ্ডের মধ্যে তিনি যেমন কতগুলো পয়েন্ট যদি তুমি ভিতরে পড়ো, উনি দেখাইছেন যে এই এই গালিভারদের মধ্যে, গালিভারের দেশের মধ্যে, লিলিপুটের দেশের মধ্যে তোমার মন্ত্রী হওয়ার যে যোগ্যতা, এটা কিভাবে সেটে আর তোমার দেখাচ্ছি। মন্ত্রী হওয়ার যোগ্যতা হলো মানে তোমার রশি টানার, একটা লম্বা রশি নিয়ে দুই পক্ষই টানছে, বুঝছো কিনা? এখন যেই পক্ষ জয়ী হয়, যে জয়ী হবে সে কি হবে বলো? মন্ত্রী। তাহলে মন্ত্রী হওয়ার যোগ্যতা কি দেখছে বলো তো? রশি টানাটানি করে কি হয় বলো? পেশি শক্তি। যে তাহলে এখন এটা দিয়ে তাহলে তুমি কি বুঝছো? তিনি দেখাইছেন যে রানী এনির ওই সময়ের যে মন্ত্রিসভায় যে মন্ত্রীরা ছিল, ওদের ওদের কি মগজ ছিল না পেশি ছিল? বেশি পেশি। ছিল। বুঝছো কিনা? আমরা কিন্তু এটা পুরো হাসছি, কিন্তু পরতে পরতে তিনি কি করেছেন বলো? এই সময়ের অসঙ্গতিগুলা তিনি উপস্থাপন করেছেন। এটা কিন্তু আমরা ওই সময় লোকেরা বুঝতে পারে নাই। তারপর দেখবো যে এই এ, একবার আছে না ওই যে ইয়ার মধ্যে, এবং সে তো মানুষ ক্ষমতা কার কাছে প্রকাশ করে বলো? আমি আমার ক্ষমতা কার কাছে প্রকাশ করি বলো? আমার চেয়ে আমার চেয়ে উচ্চপদস্থ, নাকি আমার চেয়ে নিম্ন পদস্থ, যার নিম্নে কাছে আমি নিম্নে আমি রাগ বকাবকি কইরা সামলাইতে পারবো, উল্টে আসে আমার আর একটা দিবে না, এমন লোকের কাছে কি করি বলো? এই লামুয়েল ক্ষমতা গালিভারের এই দুইটা গ্রন্থ, এটা হলো সবচেয়ে মানুষ আহ, ক্ষমতাসীন তার কাছে, যে তার কাছে দুর্বল, দুর্বল মানুষের কাছে সে কি বলো? ক্ষমতাশালী। সবল মানুষের সামনে আমার প্রতিদ্বন্দ্বী, তার সাথে আমি ফাইটিং এ যাই না, আমি যাই কারে ধমকাই, কারে ইয়ে করি বলো? ওই যে যারে আমি দিয়ে হজম করতে পারবো। তো এরকম এই যে লিলিপুটের দুইটা ভ্রমণ, লিলিপুটের জায়গা ভ্রমণে এবং ড্রপ ডিক নাইট, লিলিপুটের মধ্যে দেখো একবার ধাউ ধাউ করে আগুন লেগে গেছিল। এই আগুন কিভাবে নিভাইছে দেখছো কিনা তোমরা কেউ? জি স্যার। ওকে, হ্যাঁ। এ ভয়েস টু ব্রব ডিগনেগ। এবার আবার তিনি যখন ফিরে আসলেন, দ্বিতীয়বার আবার গেলেন, যাওয়ার পরে দেখলেন আবার এত বড় বড় সব মানুষ তাল গাছের সমান লম্বা, আর এই আমাদের মতো লামুয়েল গালিভার হয়ে গেল লিলিপুটের মতো। সবাই তাকে নিয়ে মানে হ্যাঁ, তাকে পকেটে করে তার মনি নিয়ে গেল, বাজারের মধ্যে নিয়ে তাকে সাজায় রাখতো, মানুষ দেখতো, যে আইসে দেখতো, বলে জাহারি আল্লাহ এত একটা মানুষ, আল্লাহর কি কুদরত, তাই না? এভাবে করে সে একবার ইঁদুরের সাথে যুদ্ধ করে করতে গিয়ে মোটামুটি মারা যাওয়ার উপক্রম হয়েছে, কোনো ক্রমে প্রাণে বেঁচে আসছে। তরকারি নিতে গিয়ে একবার সে তরকারি ঝোলের মধ্যে পড়ে গেছে, কোনো ক্রমে সাঁতরাইয়া কি তো কোথায় উঠছে বলো? তীরে উঠছে। ওকে, এই দুইটা, একটা হলো একদম দৈত্য, মানে বিশাল প্রকাণ্ড মানুষের দেশের ভ্রমণ, আর একটা ছিল কি বলো? লিলিপুট 6 ইঞ্চির দেশের মানুষের ভ্রমণ। 3 নম্বর জার্নিটা ছিল জার্নি টু লাপুটা, আর চতুর্থ জার্নিটা ছিল জার্নি টু হুইনিম। লাপুটা হলো বিজ্ঞানীদের দেশের মধ্যে তিনি গেছেন, সেখানে বিজ্ঞানের যে অ্যাবসার্ড কর্মকাণ্ডগুলো তিনি দেখাইছেন। যেমন বিজ্ঞানীরা ম্যাথ বা দর্শন নিয়ে এমন ভাবে গবেষণা করতেছেন যে তাদের ওয়াইফরা চলে যাচ্ছে, তাদের পরিবারের কোনো খোঁজ খবর নাই। এরপরে দ্বিতীয়ত হলো তিনি দেখছেন যে কিউকাম্বার, শশা কাইটা কিভাবে শশা দিয়ে আর সূর্যরশ্মি সানবিম বের করা যায়, সেটা নিয়ে গবেষণা করতেছেন। ওই খণ্ডের মধ্যে তিনি দেখাইছেন যে মানুষ, ভবিষ্যৎ প্রজন্মে মানুষ বিজ্ঞান নিয়ে এমন ভাবে গবেষণা করবে যার অনেক ক্ষেত্রে কল্যাণের চেয়ে অকল্যাণের দিক বেশি ফুটে উঠবে। ওকে, দেখো যে কিন্তু বিজ্ঞান অনেক ভালো জিনিসও দিয়েছে, কিন্তু দেখো পৃথিবীর নৈরাজ্যের পেছনে বিজ্ঞান দায়ী আছে কিনা বলো, বর্তমান বিশ্বের নৈরাজ্যের পেছনে? স্যার অনেক। হুম
এরপর হলো এই ভয়েস টু হুইনিম। এরপরে 3 নম্বর হলো হুইনিমদের ইয়েটা গেছে। হুইনিমের মধ্যে তিনি পুরা খণ্ডের মধ্যে তিনি দেখাইছেন যে মানুষ ইমোশনাল, আর সব রেশনাল, যুক্তি বুদ্ধি সম্পন্ন সবগুলা কাজ এবং সিদ্ধান্ত নিচ্ছে কে বলো? ঘোড়া। তাহলে ঘোড়াকে মানুষের উপরে লজিক্যালি তিনি দেখাইছেন, রেশনাল দেখাইছেন। এবং আমরাও মনে করছি যে আরে মানুষ হলো বোকা প্রাণী, আর ঘোড়াটাই এখানে বুদ্ধিমান। তো এই আমরা কিন্তু অলরেডি শেষ পর্যন্ত তিনি ঘোড়াকে জয়ী করছেন। চতুর্থ খণ্ডে তিনি এইটা বুঝাইছেন যে একজন মানে দেখবো যে প্রাণীর মধ্যে যে কিছু মানবিক বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে নাই। তুমি অনেক ক্ষেত্রে দেখবে যে প্রাণীও এত নিষ্ঠুর নৃশংস হয় না, এমন অস্বাভাবিক কিছু করে না আমরা মানুষ যা করি। কিন্তু ওকে আমরা প্রাণী বলে গালি দিই, ওকে আমরা গরু গাধা শিয়াল বলে গালি দিই। কিন্তু শিয়াল যা না করে তার চেয়ে বেশি আমরা কি করছি বলো? করছি। তাহলে এই চতুর্থ খণ্ডে তিনি মানুষের চেয়ে কাকে বেশি প্রাধান্য দিচ্ছেন বলো? কার মহত্বতা কীর্তন করেছেন, মানে কাকে প্রাণী। লজিক্যাল? প্রাণী, ঘোড়াটাকে। ফলে এই জন্য তাকে মিজেন্থ্রোফিস্ট বলা হয়, মিজেন্থ্রোফিস্ট। বুঝছো বিষয়টা? তো পড়তে পড়তে এটা একটা অসাধারণ গ্রন্থ। তোমরা যদি সুযোগ থাকে লাইব্রেরিতে গিয়ে, এটা তো অ্যাভেলেবেল বাংলা, আমাদের গাল্লামুল গালিবার বিশ্ব সাহিত্য কেন্দ্র বা যেখানে যাও, গালিবারের গল্পটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। একটু দেখো, বাচ্চাদেরকে পড়াইও। বিশেষত অ্যানিমেশনটা আছে না, ওদেরকে দেখায় এই সমস্ত ক্লাসিক, ওই যে ডরেমন আর ওই যে মোটু পাতলু এগুলা না দেখাইয়া ওই যে ভয়েস টু লিলিপুট, এই সমস্ত এই যে ট্রেজার আইল্যান্ড, যে সাহিত্য লিটারেরি টার্ম গুলো পড়তেছো না, লিটারেচারের যে মাস্টার পিস গুলো পড়তেছো, এগুলোর অ্যানিমেশন আছে। অ্যানিমেশন তুমি সার্চ দিয়ে দেখো, এগুলো বাচ্চাদেরকে পড়লে তার ভিতরেও দেখবো যে ক্লাসিক গল্প তৈরি হবে। হ্যাঁ, এ টেল অফ এ টাফ, শুধু নাম মনে রাখো। তবে এ টেল অফ এ টাফ যদি ওনার লেখা হয়, কিন্তু এ টেল অফ টু সিটিজ কার লেখা মনে আছে তো তোমাদের? কার লেখা? চার্লস ডিকেন্স। হ্যাঁ, মডেস্ট প্রপোজাল, ব্যাটেল অফ বুকস, এই চারটাই গুরুত্বপূর্ণ। এ টেল অফ এ টাফ, মডেস্ট প্রপোজাল, ব্যাটেল অফ বুকস, এমনি মনে রাখো। কিন্তু গুরুত্বপূর্ণ হলো লামুয়েল গালিভার, ওইটা অনুবাদ করছেন, গালিভারের সফরনামা নামে অনুবাদ করছেন বাংলা সাহিত্যে কে বলো? আবুল মনসুর আহমেদ, তাই না? আবুল মনসুর আহমেদ হইলো যে তাহমিমা নামের দাদার কার বাবা বলো তো? মাহফুজা নামের বাবা। আবুল মনসুর আহমেদের রচনা কিন্তু বলতে পারবো দুই একটা আবুল মনসুর আহমেদের রচনা? সত্য মিথ্যা, জীবন, হুম, শেরে বাংলা থেকে, শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, আমার দেখা রাজনীতির আমার 50 দেখা বছর। রাজনীতির 50 বছর, বিখ্যাত সেই কালজয়ী গ্রন্থ। তারপরে স্যার ফুড কনফারেন্স, জনসভা ইউনিভার্সিটি, আয়না, তাই না? তারপরে ওই যে বেশি দামে কেনা কম দামে বেচা, তার বিখ্যাত গ্রন্থ। বইটার নাম কি? ইত্তেফাকের সম্পাদকীয় লিখতো, ওই সম্পাদকীয়গুলি একসাথে সংকলন করে একটা বিখ্যাত বইয়ের নাম। বইটার নাম একটু বলো, আওয়ামী লীগ আমলে এটা লুকন মানে একটু আড়াল করা হয়েছে বইটাকে। বলো বইটার নাম আরেকবার বলো। বেশি দামে, বেশি দামে কেনা, কম দামে বেচা। বলো কি জিনিসটা আমরা বেশি দিয়ে কিনে কম দামে বিক্রি করতেছি? বই। বই। বই বেশি দামে। স্বাধীনতা, 30 লক্ষ ঋণের শহীদের রক্তের আত্মার বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি, কম দামে বিক্রি করতেছি। বুঝছো সেটা? বইয়ের নাম পরবাল। এটা বইটা অ্যাভেলেবেল না, এটা ওই ওই আমি বইটা পড়ছি ইয়াতে, এই যে আগারগাঁও মানে পাবলিক লাইব্রেরিতে। বেশি দামে, এটা অ্যাভেলেবেল কোথাও নাই, লাইব্রেরিতে নাই। বেশি দামে কেনা কম দামে বেচা, পড়লে বুঝতে পারবা যে কিভাবে আমরা পরতে পরতে স্বাধীনতাকে মানে উম, নির্যাতন করছি আর কি, পিষ্ট করেছি। ড্যানিয়েল ডিফো, ওকে। তো তার বিখ্যাত গ্রন্থের নাম হলো রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো হলো একেবারে তোমার বলি, ওই ওই সেই জাহাজের গল্পই। জাহাজ ডুবি হয়েছে, হওয়ার পরে তিনি একটা ডিসঅর্ডার আইল্যান্ড, নির্জন দ্বীপের মধ্যে গেলেন। যাওয়ার পরে সেখানে প্রায় 27 বছর কাটালেন। এমন একটা দ্বীপে গেছেন যেখানে ক্যানিবেলদের দ্বীপ, মানুষ খেকো, যারা মানুষকে মানুষ খায়, এবং সাপদশঙ্কুল, শুধু বন্যপ্রাণী জীবজন্তু, যেখানে মানুষের কোনো উপস্থিত ছিল না। সেইখানে তিনি প্রায় 27 বছর ধরে তিনি কি করেছেন বলো? অবস্থান করেছেন। এই নিরন্ন নিরস্ত্র একজন অসহায় ব্যক্তি ওই দ্বীপের মধ্যে একাকী থাকার পরে 27 বছর থেকে তিনি সেই দ্বীপের অধিপতি, রাজা হয়ে আসলেন। তার সতীর ছিল, সঙ্গী ছিল গুড ফ্রাইডে। হ্যাঁ, গুড ফ্রাইডে। তো মনে রাখবো যে এইটা দিয়ে তিনি বুঝেছেন কলোনি। কলোনি যে একজন ইংরেজ, একজন ইংরেজ কিন্তু একদম নিঃস্ব অবস্থায় কোন একটা ভূখণ্ডে যখন যায়,
যেমন ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তারা আসছিল, আসার পরে কি করছিল, একটা কোম্পানি আসছে, সেই বাটা শু কোম্পানির মতো একটা কোম্পানি, এই কোম্পানি এসে কিনা পুরো একটা সাবকন্টিনেন্ট দখল করে ফেলছে। তাহলে বলবো যে রবিনসন ক্রুসো কলোনিয়ালের একটা বড় কি বলো প্রতিনিধি। ওকে, হ্যাঁ, এখানে তো রবিনসন ক্রুসোটা মনে রেখো, কর্নেল জ্যাক মনে রাখতে পারো, এগুলো লেস ইম্পর্টেন্ট। তার কোটেশন গুলো খুব চমৎকার, ফর লাইফ নট ফর অনলি এক্সাম, পরীক্ষার জন্য না, হি ইজ নট পুয়ার দ্যাট হ্যাজ লিটল বাট ডিজায়ার মাস্ট। তিনি তার টাকা পয়সা কম আছে কিন্তু মনটা অনেক বড়, প্রাণশক্তি অনেক বিশাল, সে গরিব না। ধরো এটা খুব খাতার উপর লেখা রাখবে, হি ইজ নট পুয়ার। এখন দেখবা যে অনেকের তুমি টাকা পয়সার জন্য পড়তে পারতেছো না, খুব ক্লিষ্ট আছো। আমি স্পষ্ট মনে করি, আমি তুহিন স্যার আছেন এই যে, খালেদা জিয়া সর্বশেষ জামিন দিছিল, তবে যে আমার ভাইবার ক্লাস নিত আমাদের, হ্যাঁ, খুব প্রিয় স্যার আমার। তো স্যার, আমি যখন দেখছি যে কোচিং করার সময় অবস্থা দেখছি যে স্যাররা দুপুরবেলা ভাত না খেয়ে স্যার আমাদের ক্লাসে বলছিলেন যে দুপুরে সিঙ্গারা খেতো, সিঙ্গারা সমোসা খেয়ে দুপুরে লাঞ্চ কাটাইতো, কারণ এই এই ক্ষমতা স্যারের ছিল না। তো স্যার প্রথমে অ্যাডমিন ছিল, পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে স্যার অ্যাডমিন ক্যাডার ছেড়ে দিয়েছেন। তো হাউএভার মনে রাখবা, হি ইজ নট পুয়ার দ্যাট হ্যাজ লিটল, যে যার টাকা পয়সা কম, নগদ চারপাশে দেখতেছে অন্ধকার, হ্যাঁ, সে গরিব না। হ্যাঁ, বলো যে গরিব, কিন্তু যার প্রাণশক্তির অনেক বেশি, প্রাণশক্তির অনেক বেশি, যে স্বপ্নটা অনেক বড়, যে সামনে একটা আমার এই হয়তো আমি 1 বছর কষ্ট করবো, 2টা বছর নিলে আমি 8 মাস কষ্ট করবো, কিন্তু আমার স্বপ্ন সফল হবে। আমি সকালে ক্লাসে আমি বললাম যে আমি ট্রুলি, যে ধরো রেজাল্টের পরে আমি সবসময় আবেগে আপ্লুত হই। মানে ধরো তার তার নিয়ে আর কোনো কোনো আশাই নেই। কয়েকটা কারণ, এই 41-এর একটাই তার জীবনে, আমি বলি একটা মেয়ের গল্পই বলি, তোমরা নাম বলবো না, এক দুর্ভোগটা তোমারে বলি। আহ, একটা ধরো ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশে একটা প্রথিত দশা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, করার পরে কি রেজাল্ট শুনো, কি করছে, শুনো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওই 41 একটাই রিটার্ন, একটাই পেল টিকছে, এখন তো 46-এর প্রস্তুতি নিতেছে, এর মাঝখানে আর কোনোটাতে টিকে নেই। টিকে নেই কেন? একটা না একটা দুর্ভোগ ছিল। এই লাস্ট তার পরীক্ষার আগে মারা গেছে তার বাবা, এর আগে মানে নিজে গেছিল অসুস্থ হয়ে, একবার হয়েছিল করোনা, মানে এইভাবে করতে করতে জীবন যুদ্ধে মানে কি পরিস্থিতি হয়েছে তুমি চিন্তা করে দেখো। মানে কোনো আশা যখন নাই, গতকালকে নতুন করে প্রাণ ফিরা পাইছে, কারণ ভাই বোনও নাই, মানে কি করবে, মানে টুকটাক একটা চাকরি ওদিক করছিল মাঝখানে, বেতনও ঠিক করে বাইনা দিয়ে ছেড়ে দিয়ে আসছে, কিন্তু গতকালকে নবম গ্রেড একটা চাকরি পেয়েছে। তো মনে রাখবা যে এই যে ইয়াটা আর কি, যে মানে আমি আমার কিছু একটা হবে, মানে একটা একটা কাঙ্ক্ষিত সাফল্যের দিকে ইয়ে করা, যেহেতু এখানে টাইম দিচ্ছই, হাত হাত পা গুটাও, কথা বলো। আমি অনেক সময় বুঝি প্রিলিমিনারি পরীক্ষা দেয়, বিসিএস এর টার্গেট, সে আবার এই এলাকার মধ্যে এমপি কি হচ্ছে সেটা খোঁজ খবর রাখতেছে, তোমার সময় আছে এগুলার? শুধুমাত্র টার্গেট হলো আমি 2023-24-এর মধ্যে আমি আমার একটা রেজাল্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। মনে রাখবা যে একটা প্রিলিমিনারি পাশ করার উম, তুমি কত মূল্য, এটা তুমি অসংখ্য চাকরি পরীক্ষা দিয়ে লাভ নাই। এতবার দৌড়াদৌড়ি না করে বলবো যে এক চান্সে 130+ পাই এমপ্রিল টিকবো, টিকবা শিওর। শুধু ওই যে ডিজায়ার মাছ, যে আমার দ্বারা হবে, শুধু স্বপ্নটা দেখো তৈরি হয়ে যাবে। উম, আহ, একটা কথা তুমি যদি মনে রাখো যে ইউর ওয়ার্স্ট এনিমি, লেখা রাখো, মাই ওয়ার্স্ট এনিমি ইজ মাই সারাউন্ডিং। এটা আমার ফিলোসফিতে যা বলে। আমার ওয়ার্স্ট, WORST, ওর্স নাই তো, ওয়ার্স্ট, মাই ওয়ার্স্ট এনিমি ইজ মাই সারাউন্ডিং। আমার সবচেয়ে নিকৃষ্ট জঘন্য দুশ্মন, শত্রুর নাম হলো আমার পরিবেশ, আমার পরিস্থিতি। মনে রাখবে যে তোমার পরিস্থিতির কারণে তুমি এইভাবে ভাবতে পারতেছো, এইভাবেই তুমি ভাবতেছো, এইভাবেই তুমি দুশ্চিন্তায় আছো, এই এই সমস্যাটায় পড়ছো। পরিবেশটা থেকে তুমি বেরোয় আসতে পারতা, পরিস্থিতি থেকে তৈরি করতে পারবা। তাহলে এই পরিবেশটাকে ইগনোর করো, যে পরিবেশটা তোমার খুব মানে হার্ড টাইম দিচ্ছে, ওইগুলারই ডিলিট করে ফেলো। তোমার জীবনের ভালো থাকার জন্য কিছু স্মৃতি এবং কিছু মানুষকে ডিলিট যতদিন পর্যন্ত করবা না, ততদিন তোমার দুঃখ অবর্ণনীয় থাকবে। কিছু মানুষকে ডিলিট করে ফেলো, আল্লাহর জগতে কি মানুষের অভাব আছে? চিন্তার অভাব আছে? কিছু চিন্তা এবং মানুষকে তুমি, যারা তোমার হার্ড টাইম দেয়, হ্যাঁ, যারা তোমার সময়টা নষ্ট করে, এদের এদের কাছ থেকে দূরে থাকো, হ্যাঁ। ওকে, মনে রাখবা যে একটা বিষয়, টাইম, ওই যে আমি, তুমি, টাইম ইজ দ্য, আমি শুধু তোমার সাফল্যের কথাই শুনবো। আমি আমার এসএসসি তে প্লাস নাই, কেন নাই? আমার পা ভেঙে গেছিল, কেউই কথা শুনে না যে প্লাস নাই, পা ভেঙে গেছিল, পা ভাঙার গল্প শুনে না কেউ, এসএসসি রেজাল্ট জিজ্ঞাসা করে। আগামী বছর আমি তোমার জিজ্ঞাসা করবো, প্রিলিমিনারি টিকছো, হ্যাঁ বা না?
ওই যে বলবা যে আমার ওই গার্লফ্রেন্ড ওই মেয়েটা আমার যন্ত্রণা দিছিল, ওই অমুক তমুকে এটা করছিল, আমার টিউশন করছিলাম, আমার এই গল্প শুনেও না। পাস করছো কিনা সেটা বলো, কেন পাস করো না এগুলো আমার জানার ভাই সময় নেই। তাহলে এই রিয়েলিটিটা তোমার বুঝতে হবে, ঠিক আছে কিনা? তো স্যার এই আসসালামু আলাইকুম স্যার, আমি ইতি বলছিলাম স্যার। সত্যি, হ্যাঁ। স্যার 1 মিনিট একটু কথা বলেন স্যার। মানে অন্য সময় স্যার এতটা খারাপ লাগে না, যখনই পড়তে বসি স্যার তখন আমি কন্ট্রোলই করতে পারি না ইমোশনটা স্যার। তোমার রাতের তোমারটা, তুমি যে সিচুয়েশনে আছো এটা অন্য, এটা তুমি, এটা অকল্পনীয়, অবর্ণনীয়। স্যার এখন তো আমার তো আর কোনো স্যার অপশন নেই, আমি বুঝতেছি যে পড়া ছাড়া আমার আর কোনো গতি আমি, নেই স্যার। শোনো আমি বলে রাখি এটাই, তুমি শুধু এই একটা বছর, কারণ তুমি বাচ্চাদের দিকে তাকাইতে হবে, কারণ তুমি ওদের বাবা, তুমি ওদের মা। ফলে মনে রেখো যে মনে রেখো যে ওই যে একটা স্টেমিনা নেই আর কি। হ্যাঁ, stamina। স্যার এমন শুরু হয় ভিতরে স্যার, তখন দেখা গেছে কন্ট্রোল করতেই পারি না একদম। আমি আই এক ফিল ঘন্টা ইউ, মানে 2 ঘন্টা এভরিওয়ান, কান্না করি স্যার। আমরা ফিল করি তোমার সিচুয়েশনটা। আসলে এটা, এই দুর্যোগ কিন্তু এটা এক্সেপশনাল কেস। এই তোমার এই উপদেশ দেয়া খুব চারটিখানি বিষয় না, তোমার স্যার, সান্ত্বনা দেওয়ার এতটাই মতো। কঠিন স্যার, আমি মানে আমি কি করবো এটা বুঝতেছি এটা না এটা স্যার। এটা প্রত্যেকটাই, তুমি শুধু এখন হলো ওই শুধু তাকাইবা যে আমি নিশ্চয়ই তোমার উপরে তো স্মৃতিগুলো বলতেই পারি না স্যার, যেদিকেই তাকাই শুধু যেটাই বলি হুম, 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 স্যার, হুম। ওই মানে চোখের সামনে খালি ওইটাই ভাসতেই এটা থাকে এটা ভাসতেই এটা থাকে। ইগনোর করতে পারবো না, এটা পরামর্শ, এটা আমরা হয়তো সান্ত্বনা দিতে পারবো, উপদেশ দিতে পারবো, কিন্তু কাজটা সহজ না। কিন্তু তারপরেও যেহেতু তোমার একটা অপরচুনিটি আছে এখন, কারণ এই অপরচুনিটিটা যখন মিস হয়ে যাবে তখন কিন্তু দেখবা যে তুমি স্যার এটা প্রচন্ড বুঝতেছি, ভাবে তখন হতাশ, তো আরো মানে কুল প্রচন্ড কিনারা ভাবে কিছুই হতাশ। খুঁজে তখন পাবো তো, না। তখন একটা মনে রাখবা যে যখন একটা বিষয় মানে তখন তোমার সিম্পেথি নির্ভর হইতে হবে, যেন যে তোমার সবাই সহানুভূতি দেখতে, এটা কিন্তু খুব গায়ে লাগবে তখন। জি মনে রাখবা স্যার, যেন এখনই স্যার সিম্পেথির অনেক পাত্র লাগে না। স্যার, এখনই ভিতরে ভিতরে প্রচন্ড, অনেক খারাপ লাগে তুমি শুধু স্যার। মাথায় নাও যে এই অনুপ্রেরণাটা ওইভাবে নাও যেন আমি আল্লাহ আমার সিম্পেথির পাত্র করেন না। একটা জি আইডেন্টিটি স্যার। তোমার এখন খুব ভাইটাল একটা বিষয়, অন্তত স্যার পক্ষে মেয়েদের রিকভার জন্য করার বেশি জন্য। খারাপ লাগে স্যার। শিওর 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 শিওর, আমি বললাম তো। আর নইলে দেখবা যে ওদেরকে অন্যভাবে সমাজ, তুমি যত কথাই বলো, সমাজ দেখবে যে তার আইডেন্টিটি, ওই যে আইডেন্টিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এক্সিস্টেন্স। তো আমি চাই যে তোমার, তুমি শুধু মাথায় রাখবে যে বাচ্চারা যেন ইল ট্রিটেড না হয়। আমি আমি রুসাভার মার সাথে মাঝে মাঝে দুঃখ করে বলি যে ধরো আহ, বাংলাদেশি স্কুলে থাকতেও না, আমি দেখছি যে স্কুলে ওই বাচ্চাদেরকে স্পেশালি ট্রিট করা হয় যার বাবার একটা বিশেষ পরিচয় আছে। তুমি হ্যাঁ বা না বলতে পারো আমার সাথে, এই জি স্যার, বাংলাদেশের এটা কথা অবশ্যই বলতেছি। স্যার। যার জি বাবা স্যার। অথবা মায়ের একটা স্পেশাল আইডেন্টিটি আছে, ওই বাচ্চাদেরকে স্পেশালি ট্রিট করা হয়। আমার কথা, তুমি কি দ্বিমত পোষণ করো? না স্যার, এটা আমাদের আমাদের দেশে সব আসলে সব এই দেশের স্কুলে সব স্কুলে তোমার প্রতিষ্ঠানে। কোনো হু ইজ ইউর প্যারেন্টস এটা এগুলা জানার সময় নেই, স্কুল মানে তুমি বাচ্চা ওদের। এটা পৃথিবীতে অন্য, বাংলাদেশের কথা বলতেছি। অর্থাৎ বাংলাদেশে যারা চিন্তা করছো, বাংলাদেশেই আমাদের যাদের অরিজিন, মনে রাখবা যে আইডেন্টিটির কারণে পরবর্তী প্রজন্ম হয়তো ক্ষতিগ্রস্ত হবে, নইলে লাভবান হবে। আমি নিজে দেখছি ইউএনওর ছেলেকে যেইভাবে তুনু তুনু করে ইয়ে করা হয়, টিচাররা খুব অ্যালার্ট থাকেন। আমি একটা ক্লাসে ইউএনওর কাছে যে যেন ওর সুনাম করে যে স্যার খুব মনোযোগী, স্যার খুব কেয়ারফুল। হ্যাঁ, মানে ইউএনওর ছেলে থাকার কারণে মানে ক্লাসের ইয়া চেঞ্জ হয়ে গেছে। ফলে অন্য অন্য বাচ্চারা তো আছে। হুম, এটা এটা স্যার কিন্তু আমি আমিও দেখেছি প্রত্যক্ষদর্শী, স্যার, ইংলিশ ভার্সন প্রত্যক্ষদর্শী। স্কুলগুলায় আমি পড়ছিলাম, শিওর শিওর শিওর, হ্যাঁ। এমনটাই হয়। হুম, আরো ইয়া বলতে পারবে আমাদের এই কিনা ইয়ে আছে নাকি ক্লাসে আজকে, নাকি গ্রামার ক্লাসে? না ওটা এই যে দৃষ্টি, দৃষ্টি আরো বলতে পারবে, হ্যাঁ। স্যার ওই লাইনটা আর একবার বলবেন, মাই ওর্স্ট এনিমি ইজ মাই সারাউন্ডিংস। সারাউন্ডিংস, আমার সবচেয়ে বড় শত্রু হলো আমার সারাউন্ডিং। এই সারাউন্ডিং দিয়ে তুমি বের হয়ে যাও, উদার হও, দেখবা যে মাই ওয়ার্স্ট এনিমি ইজ মাই সারাউন্ডিং। শুধু এই পরিবেশটার কারণে, তুমি এই পরিবেশে যদি তুমি না থাকতা, এই পরিবেশে যদি তুমি জন্মগ্রহণ না করতা, এই পরিবেশ থেকে যদি তুমি অন্য কোনো পরিবেশে সুইচ করে ফেলতে পারতা, তোমার আর কোনো কষ্ট নেই। এই কয়েকটা লোক, কয়েকটা স্মৃতি তোমার এই বর্তমান এই সময়টা নষ্ট করতেছে। তো হাউএভার ওই যে এইটা বললাম আর কি, হি ইজ নট পুয়ার দ্যাট হ্যাজ লিটল বাট ডিজায়ার মাচ। মানে শুধু স্বপ্ন দেখবা যে আমার একটা টার্গেট আছে, আই হ্যাভ এ গোল, আই হ্যাভ এ ড্রিম। আমি কোনো কথা বলতে চাই না ভাই তোমার সাথে, আমি আগে আমার রেজাল্ট দেখো, ঠিক আছে? ওকে, এই আবার বললাম, জাস্ট একটা বছর হয়তো তুমি সর্বোচ্চ স্ট্রাগল করতে পারবে, এরপর আর পারবা না। টুডে উই লাভ, এবং আরেকটা চমৎকার কি সাংঘাতিক কথা রে, এটা তুমি ভাবতে পারো না, এটা টুডে উই লাভ হোয়াট টুমরো উই হেট।
টুডে উই সিক হোয়াট টুমরো ইজ শান, টুডে উই ডিজায়ার হোয়াট টুমরো উই ফিয়ার। এই মানে মনে রাখবো যে মানুষের ভালোবাসা, একজন মানুষ যদি তোমারে বলে যে আই লাভ ইউ, তুমি বি অ্যাওয়ার অফ হিম। তুমি যদি বলে যে আই লাভ ইউ মোর দেন মাই লাইফ, তুমি তার ব্যাপারে খুব সাবধান হইও। সে আজকে যে অনুভূতিতে তোমার এই কথাটা বলে সে তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তার ব্যাপারে সাবধান থাকো। কারণ সে আগামী বছর এমন দিনে একই কথা হয়তো আর বলবে না। হ্যাঁ, মানে ভালোবাসাটা একেবারেই কি বলো পরিবর্তনশীল। কারণ আজকে যে মানুষ একদম ভালোবাসা যুদ্ধ করে ইয়ে করছে, পরদিনে তারা ডিভোর্স দিচ্ছে এবং তার গায়ে এসিড ছুঁড়ে নিক্ষেপ করছে, এরকম ঘটনা অ্যাভেলেবেল সমাজের মধ্যে। তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বলছিল একটা কথা, যে তুমি সম্পর্কের পাত্রগুলাকে মানে ভরাট করে ফেলবে না। অর্থাৎ ধরো একটা গ্লাস আছে, হ্যাঁ, আমার কাছে একটা গ্লাস আছে, অর্ধেক পানি আছে বোতলটাতে, এর মানে কি সম্ভাবনা নাকি আশঙ্কা বলতো? সম্ভাবনা, যেটাতে আরো পানি দেয়া যাবে। আর একটা গ্লাস বোতল পরিপূর্ণ, এবার বলো এটার মধ্যে কি আছে? আশঙ্কা স্যার। সম্ভাবনা নাকি আশঙ্কা? মনে রাখবা, যে মানুষ তোমারে খুব বেশি হাইপারবোলিক এক্সপ্রেশনে তোমারে ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, ভক্তি নিবেদন করে, তার ব্যাপারে সাবধান থাকো। যে প্রেমিক যা অথবা যে প্রেমিকা অতি বেশি পরিমাণে তোমারে আবেগের আতিশয্যে, যা তুমি না, তোমারে সেইভাবে রাঙাইছে, যা তুমি জানো, হয়তোবা তোমারে দেখিয়াছি আমি, তুমি জাহানো তাই করে, ক্ষতি কি তোমার যদি কেউ আমার তাতেই হৃদয় ভরে। আর মমতাজ লয়ে কারোর প্রেম রচে যদি তাজমহল, বলে তাহে বলো তাহে ক্ষতিকার, তোমারে লইয়া সাজাবো না ঘর। ওই যে নজরুলের যে বিখ্যাত বাতায়ন পাশে গোবাক তরুর সারি, ওই এরকম যদি হয় যে তুমি জানা তার চেয়ে বেশি তোমারে ইয়ে করতেছে, ওভার এস্টিমেট করতেছে, বিআরএফ হিম, এটা কিছুদিন পরে থাকবে না। তার অতি ভক্তি চোরের লক্ষণ। না, চোরের লক্ষণ না, না এটা বলো না, নেতিবাচক শুধু বলো না। অতি ভক্তি চোরের লক্ষণ না, তার অতি ভক্তি আছে, কিন্তু সে আলটিমেটলি যখন আমার মধ্যে সেই স্তরটা পাবে না, সে যা ভাবছে আমারে আসলে আমি তা না, তখনই কিন্তু ধীরে ধীরে তার এই যে ভক্তি কমতে থাকবে, তখন আমার ভিতরে একটা বৈকল্য তৈরি হবে। সে আমার এমন ভাবে মূল্যায়ন করতো, এখন এমনটা করতেছে না। আর ক্ষতিগ্রস্ত সে হয়েছে না, ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলো? হ্যাঁ আমি স্যার। আমি বুঝছো কিনা বিষয়টা? জি স্যার। আমি তোমার প্রথম দিকে বললাম যে আপনি আপনি করে খুব ইয়ে করে বলো, পরদিনে বললাম যে কি অবস্থা, তুমি ভালো আছো কিনা, কি খবর টবর। মানে প্রথম দিনের এক্সপ্রেশনের সাথে দ্বিতীয় দিনের এক্সপ্রেশন যদি মিল না থাকে, সে ক্ষতিগ্রস্ত হয় নাই, কে ক্ষতিগ্রস্ত হয়েছে বলো? আমি। এই লাইনটাই লেখা রেখে মানে এই যে এগুলো সব, টুডে উই লাভ হোয়াট টুমরো উই হেট, টুডে উই সিক, আমরা যেটা চাই টুমরো আমরা সেটা প্রত্যাখ্যান করি, টুডে উই ডিজায়ার হোয়াট টুমরো উই ফিয়ার, আজকে যেটা মনে প্রাণে চাই কালকে এটা সেটা ভয় পাই। The fear of danger is 10,000 times more terrifying than danger itself. মানে the fear of coronavirus COVID-19 is 10,000 times more terrifying than that COVID-19 itself. COVID-19 এর ভয় চেয়ে 10,000 গুণ বেশি শক্তিশালী। ওই যে যখন মানুষ মারা যাওয়ার পরে কেন ধপাস ধপাস করে লাশ গুলে ফেলছিল, হাজবেন্ডের লাশ আসছে, বাবার লাশ আসছে, মায়ের লাশ আসছে, বাচ্চা আসছে, তারা এলাকা নাই, এরকম ঘটনা কি তোমরা জীবনে শোনো নাই? জি স্যার। আচ্ছা, তো স্যামুয়েল রিচার্ডসন, পামেলা ওয়াট দ্য ভার্চু রিওয়ার্ডেড, তিনি এটা হলো পামেলা, এটাও সেই ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল মনে করা হয়। আমি তোমার আগে বলছি যে এই প্রেমপত্র লেখালেখির মাধ্যমে, এই যে পত্র লেখার মাধ্যমে, কিন্তু এটা একটা এপিস্টোলারির মতোই। তো এবং তোমার কি, ওই যে আমি তোমার বলছি গ্রেট ব্রিটেনের বিশাল সাম্রাজ্য ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরুষ তরুণ সমাজ, ইংল্যান্ডের মধ্যে পুরুষের ঘাটতি ছিল, কি বলো কেন ঘাটতি ছিল একটু বলো? কারণ কানাডা বলো, সারা দুনিয়াতে তো তাদের তো ফলে এই যে ইংল্যান্ডের সাথে যোগাযোগের মাধ্যম ছিল কি বলো, চিঠি। হ্যাঁ, তাহলে তাদের স্ত্রী বা প্রেমিকাদের বেশিরভাগই ছিল, তখন যোগাযোগের সহজলভ্য মাধ্যম ছিল চিঠি। পড়ালেখা শেষে চর্চা করা হতো, পড়ালেখা শেখার চর্চা করা হতো এই চিঠির মাধ্যমে। ঠিক আছে কিনা? ওকে, সার্থকভাবে। তাহলে হাওয়েভার এই পামেলা ওয়াট দ্য ভার্চু রিওয়ার্ডেড, পামেলা হলো একেবারেই একজন বাধ্য কি বলো প্রেমিকা, হ্যাঁ, একেবারে যেভাবে তাকে চাইছে, তার পরিবার যেভাবে চাইছে সেভাবে মেনে গেছে। কিন্তু ক্লারিসা কিন্তু ঠিক উল্টাটা, ক্লারিসা ইজ এ ট্রাজিক রুইন। ঠিক আছে কিনা? করতে বলো, এমন একজনের সাথে বিয়ে দিয়েছে সে যাকে মনে প্রাণে চায় নাই, কিন্তু পরবর্তীতে সে মারা যান।
তো দুইটা নোভেল, প্রথমটা পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড, নামটা মনে রেখো, ইট ইজ দ্য ফার্স্ট নোভেল ইন ইংলিশ লিটারেচার। আর ক্লারিসা, এটাও তার বিখ্যাত স্যামুয়েল রিচার্ডসনের লেখা অন্যতম একটা উপন্যাস, নাম হলো কি ক্লারিসা। এই দুইটা, একটা হলো একজন মনে রাখবা একদম পুরা যিনি শান্তশিষ্ট সমাজ যেভাবে চেয়েছে সেইভাবে তিনি মেনে নিয়েছেন, তিনি হলো পামেলা। আর যিনি সমাজের বিরুদ্ধে দ্রোহ করেছেন তিনি হলো কে বলো, ক্লারিসা। হ্যাঁ, এডিসন এন্ড রিচার্ড স্টিল, এই দুই বন্ধু মিলা এদেরকে লিটারেরি কোলাবোরেটর আমরা আগেই পড়ছি। টমাস নর্টন এন্ড টমাস সাইকভিল দুইজন মিলা প্রথম ট্রাজেডি লিখছিল, রাজা ট্রাজেডি অফ গর্ভডগ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কলটিজ মিলে লিখছে কি বলো, লিরিক্যাল ব্যালাড। লিরিক্যাল প্যালেস। তাহলে সাহিত্যকর্ম দুইজন মিলে একসাথে লিখলে এটার নাম হলো লিটারেরি কোলাবোরেটর। এডিসন এন্ড স্টিল তারা দুই বন্ধু মিলে স্পেক্টেটর পত্রিকায় কলাম লিখতেন, বুঝছো কিনা, স্পেক্টেটর পত্রিকায় কলাম লিখতেন। এগুলোই পরবর্তীতে দ্য স্পেক্টেটর নামে প্রবন্ধ গ্রন্থ ছাপা হয়েছে, বুঝছো কিনা। স্পেক্টেটর, প্রথম স্পেক্টেটর নামে একটা পত্রিকায় তারা কলাম লিখতেন, দুই বন্ধু মিলে, এডিসন এন্ড স্টিল, ওনাদেরকে একসাথে এডিসন এন্ড স্টিল বলা হয়। হ্যাঁ, তো হাওয়েভার এখানে আমরা পাইলাম তো আলেকজান্ডার পোপ রেপ অফ দ্য লক এবং মক হিরোইক পোয়েট, তার জনাথন সুইফট, গালিভার স্টাইভেলস। আমি বলছি বারবার গালিভার স্টাইভেলস গুলো বাচ্চাদেরকে দেখার জন্য, এটা এলোভেটা প্যাটল অফ বুকস, ড্যানিয়েল ডিফোর, রবিনসন ক্রুসো, কিন্তু তার কোটেশন গুলা কোটেশন ফর লাইফ, স্যামুয়েল রিচার্ডসন, পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড আর ক্লারিসা তার বিখ্যাত দুটো নোভেল, ইংরেজি সাহিত্যের প্রথম নোভেল মনে করা হয় পামেলাকে। আর জোসেফ এডিসন এন্ড স্টিল, একসাথে এডিসন এন্ড স্টিল নামে পরিচিত, তাদেরকে তারা বিখ্যাত প্রাবন্ধিক ছিলেন, পত্রিকায় কলাম লিখতেন। লাস্ট অল্প একটু সময়ের জন্য হলো এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ সেন্সিবিলিটির তারিখটা কত সাল থেকে কত সাল বলো, এজ অফ সেন্সিবিলিটি। 45 থেকে 85 বা 98। আচ্ছা, 45 থেকে 85 বা 58। হ্যাঁ, এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য কি কি ছিল বলো, অনেক ঘটনা। হ্যাঁ, দেখো, মধ্যমণি ছিলেন ডক্টর স্যামুয়েল জনসন, মনে রাখবা। এই যুগের মধ্যে 1769 সালে স্টিম ইঞ্জিন আবিষ্কার করছেন। একটা বিষয় মাথায় রেখো, হ্যাঁ, স্টিম ইঞ্জিন আবিষ্কার করছেন। পলাশী যুদ্ধ কিসে কত সালে হয়েছে একটু বলো, 1757। 1757। আচ্ছা, কত সাল থেকে? 1757। পলাশীর যুদ্ধ 1757। 1757। তারপরে ও তো 1757 সালের কত বছর পরে ইয়াটা হয়েছে তোমার বলো, স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে? 12 বছর। 12 বছর পরে। তুমি আমি মাঝে মধ্যে না, আমার আছে না, বিশ্বাস করো, মাঝে মধ্যে আমার মানে ম্যাপ নিয়ে গবেষণা করলে মাথা একদম হ্যাং হয়ে যায়। তুমি কল্পনা করতে পারতেছো যে তোমার এই ইংল্যান্ড থেকে শুরু করে পুরা এই আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিয়া, পুরা ভারত মহাসাগর পাড়ি দিয়া এই বঙ্গোপসাগর কালিকট বন্দরে যে পৌঁছা, এবং ধরো আমাদের বঙ্গোপসাগরে পৌঁছা, সেখানে চিটং এর মধ্যে পৌঁছা, ক্যান ইউ ইমাজিন? তুমি ভাবতে পারছো? আমার মাথার মধ্যে ঢুকে না এগুলা। তোমাদের যদি আমি ঢাকা সদরঘাটে নামাইয়া, তোমরা 10 জন মেরিন ইঞ্জিনিয়ারিং এ ধরো পড়াশোনা করছো, একটা নৌকা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে নৌকাটা বাইতে বাইতে বরিশাল যাইবা, দেখবা যে কয়েকদিন পরে, 1 মাস পরে তোমাদেরকে সৌদি আরবে খুঁজে পাওয়া যাবে লোহিত সাগরে। আমি ঠিক বলছি কিনা বলো? জি স্যার। মানে এই জন্য তো স্যার ওদেরকে ব্রিটিশ বলা হয় স্যার। ব্রিটিশ, এই জন্য ব্রিটিশ। মানে আমি শুধু চিন্তা করি যে এই নৌকা ফৌকা দিয়ে আইসা তুমি নিশ্চয়ই তোমার এটা গোমতী নদী না, মেঘনা নদীও না, এটা হলো এই ঝড় উত্তাল সমুদ্র। হ্যাঁ, তুমি বঙ্গোপসাগরের কাছে যাও, কুয়াকাটা বা পতেঙ্গার কাছে গেলে এটার পেবা যে কাকে বলে সমুদ্র। এই মাথা থেকে ওই মাথা কিচ্ছু দেখা যায় না। এইটারে এইভাবে করে আইসা আসে নাই, শুধু রেগুলার ক্রমাগত ভাবে আসছেন। এটাতে হাই হ্যালো টেলিফোনে যোগাযোগ করার সুযোগ নাই। আস্তে 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 কেমনে আসছে, কেমনে আবার এই পুরো দেশ, পুরো সাম্রাজ্য দখল করে 190 বছর দখলে রাখছিল। আমার মাথায় করে না। তুমি বাংলাদেশ তো কাছেই আছে, একবার ইংল্যান্ডের এই ছোট্ট ভূখণ্ডের দিকে তাকাও, আর একবার নিউজিল্যান্ডের দিকে তাকাও, তাহলে এটার ব্যাপার যে নিউজিল্যান্ড, তাই না? অস্ট্রেলিয়ার দিকে তাকাও, কানাডার দিকে তাকাও, ওরে বাবা, ইউএস এর দিকে তাকাও। আমি এগুলা বুঝি কম তো, কিন্তু এগুলো এর আগে দখল করা হয়ে গেছে, তাই না?
আটলান্টিকটাকে পাড়ি দিয়া বিমান দিয়ে পাড়ি দিতে মিয়া জান বেরিয়ে যায়। প্যাসিফিক ওশান এখন বিমান দিয়ে পাড়ি দিতে গেলে উষা মানে আপ ডাউন করে। ওকে, তো হাওয়েভার এই হলো স্টিম ইঞ্জিন আর কি। এর আগে তো পালতোলা জাহাজ দিয়ে কিন্তু এই বড় বড় কাজগুলো ইয়ে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, স্যার তারপরে হলো কি উপন্যাস প্রবন্ধ এগুলো সবকিছু আসলে বুঝতে গুলায় যায়, এগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, কোনটা উপন্যাস? আমরা মনে রাখবো উপন্যাসের উপন্যাস এখনো এই যুগ থেকে উপন্যাস শুরু, এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে, এর আগে নেই। আর আসবে, সমস্যা নেই। আবার যখন লাস্টে রিভিউ করবো তখন দেখবো যে কোথায় বলে ফেলছো। তো মনে রাখবো এরপরে এই স্টিম ইঞ্জিন আবিষ্কার করছেন। এরপরে হলো 1757 সালে তারা ব্রিটিশ ভারতবর্ষ দখল করছেন, আর 1776 সালে আমেরিকা হারাই ফেলছে, তাই না? তাহলে এই যুগের মধ্যে আরেকটা বড় কাহিনী ছিল, আর একটা কাহিনী ছিল তোমার 1700 আমেরিকার যে ওই 1769 সালে কি হয়েছিল বলো? 1779 সালে ফ্রান্স বিপ্লব, তাই না? ফ্রান্স রেভলিউশন। তাহলে যদি বলো এখানে উল্লেখযোগ্য তারিখ যেগুলো তোমার মনে রাখতে হবে, 1757 সালে মনে রেখো। 1757 সালে কি হয়েছে? ফরাসি বিপ্লব, পলাশি যুদ্ধ। পলাশি যুদ্ধ। 1761 সালে কি হয়েছিল বলো তো? পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ। 64 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ, মনে রেখো। মীর কাসিমের পরাজয় হয়েছে। 65 সালে দ্বৈত শাসন হয়েছে। 69 সালে কি বললেন, ওই যে স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছে। 70 সালে দুর্ভিক্ষ হয়েছে, 1770। তারপরে 89 সালে ফরাসি বিপ্লব। 76 সালে 76 সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণা। 76 সালের 4 জুলাই। তারপরে 89 ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন। আর 93 তে চিরস্থায়ী বন্দোবস্ত, তাই না? এই যুগের মধ্যমণির নাম, এই যুগের লেখকরা যেহেতু সেন্সকে বেশি কাজে লাগাইছেন, এই জন্য নাম এজ অফ সেন্সিবিলিটি। আর এই যুগের মধ্যমণির নাম হলো আলেকজান্ডার ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন হলো ফাদার অফ ইংলিশ ডিকশনারি। আমরা জানি তিনি, দেখো, অক্সফোর্ড ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফি। জনসনকে ইতিহাসের নিঃসন্দেহে সবচেয়ে পণ্ডিত ব্যক্তি। আমি বললাম ডক্টর স্যামুয়েল জনসন, ফ্রান্সিস বেকন। আর কার নাম বলতে পারি? ডক্টর স্যামুয়েল ইংরেজি সাহিত্যের সবচেয়ে পণ্ডিত ব্যক্তির নাম ডক্টর স্যামুয়েল জনসন, আমি যেটা মনে করি। পণ্ডিত যদি বলো, সবচেয়ে পণ্ডিত ব্যক্তি। এরপরে ফ্রান্সিস বেকনের নাম বলতে পারো, মানে যদি ইতিহাস পর্যালোচনা করে বলো। তারপরে তারপরে কি বলো? তারপরে কি বলো? অক্সফোর্ড ডিকশনারির কি হলো যে, আচ্ছা, উনি, উনার নাম আমরা আগে বলছিলাম। উনি কি বলছিলেন বলো? উনি কি করছিল বলো? উনি মেটাফিজিক্যাল কবিদেরকে কি বলছিল? জ্যাকোবিয়ান পিরিয়ডের কবি হচ্ছে মেটাফিজিক্যাল পয়েন্ট বলছিল, মনে আছে কিনা কথাটা? হ্যাঁ। তো ফাদার অফ ইংলিশ ডিকশনারি, শেক্সপিয়ারের ক্রিটিক ছিলেন তিনি। তিনি শেক্সপিয়ারকে একটা উপাধি দিয়েছিলেন, বলো মনে আছে কিনা তোমাদের? পয়েট অফ হিউম্যান নেচার। তিনি ফার্স্ট লেক্সিওগ্রাফার ছিলেন, প্রথম অভিধান প্রণেতা। মনে রাখবা, ডিকশনারির নামে প্রথম দিনে ডিকশনারি লিখছেন। 40,000 শব্দ ছিল, বিভিন্ন চিত্র ব্যবহার করছেন। এই প্রিফেস টু শেক্সপিয়ার তার বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে কিন্তু শেক্সপিয়ারের পয়েট অফ হিউম্যান নেচার বলছেন। আর মেরিট ডিমেরিট নিয়ে তিনি ইয়ে করছেন। শেক্সপিয়ার অনেকগুলো মেরিট তিনি উপস্থাপন করছেন। ডিমেরিট একটা উপস্থাপন করছেন যে তিনি শেক্সপিয়ার ওই যে ট্রাজি কমেডি তৈরি করছেন। কিন্তু আমরা আধুনিক যে সমালোচকরা তারা বলেন যে না, শেক্সপিয়ার যে ট্রাজি কমেডি তৈরি করছেন এটা কি তার ডিমেরিট নাকি মেরিট? মেরিট। রাসেলাস প্রিন্স অফ আবিসিনিয়া, তার যে আধ্যাত্মিক ভ্রমণ আবিসিনিয়াতে, একদম পুরা মিশর থেকে শুরু করে ইথিওপিয়া পর্যন্ত পুরা যে কাল্পনিক যে ভ্রমণ গল্পটা, আবিসিনিয়ার যে রাজপুত্র প্রিন্সের রাসেলার সেই গল্প, এটার নাম হলো রাসেলাস প্রিন্স অফ আবিসিনিয়া। লাইফ অফ ইংলিশ পয়েটস, ইংরেজি কবিদের জীবনী। হ্যাঁ, লাইফ অফ ইংলিশ পয়েটস। এইখানে আমরা ওই যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এগুলো পড়ছো কিনা? মাহবুল আলম স্যারের বই পড়ছো কিনা? লাল নীল দীপাবলি এরকম পড়ছো না? ওই কবি সাহিত্যিকদের জীবনী, কে কোন যুগের কবি, মনে রাখবা এইটাই ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ। যে এর আগে উইলিয়াম শেক্সপিয়ার, আমরা তো জানতাম না, বিখ্যাত কবি সাহিত্যিকদেরকে একসাথে সংকলন করছেন, নাম থেকে শুরু করে তাদের বায়োগ্রাফি টায়োগ্রাফি যা লিখছেন। কে লিখছে বলো প্রথম? ডক্টর স্যামুয়েল জনসন। ওকে, হ্যাঁ, এই হলো বিষয়। পরে হলো মহাকবি গ্যাটে। আমি আর সময় দিতে পারবো না। মহাকবি গ্যাটে হলো ন্যাশনাল পোয়েট অফ জার্মানি। তার বিখ্যাত হলো ফাউস্ট। ফাউস্টের সাথে একটা মিল আছে ইংরেজি সাহিত্যের, এটা বলো ডক্টর ফস্টাস। আবার বলো
ডক্টর ফস্টাস আর ফাউস্ট মৌলিকভাবে এক। কি বলছি বলো তো একটু? ডক্টর ফস্টাস আর ফাউস্ট হচ্ছে মৌলিকভাবে এক। দ্য সরোজ অফ ইয়ং ব্রাদার আর হলো ম্যান আর্টস লং হি স্ট্রাইভস লেস ইম্পর্টেন্ট, কিন্তু ফাউস্ট গুরুত্বপূর্ণ। হেনরি ফিল্ডিং থেকে শুরু করবো। আগামী ক্লাস আল্লাহ রাখলাম আমরা হেনরি ফিল্ডিং, অলিভার গোল্ডস্মিথ, টমাস গ্রে, এডমান্ড বার্ক, এডওয়ার্ড গিবন, স্যার ওয়াল্টার স্কট, অ্যাডাম স্মিথ, নাথানিয়েল ব্রাসি হেলহেড, উইলিয়াম ক্যারি, রুশু আর ভলতেয়ার। এটার মাধ্যমে আমরা শেষ করে আরো ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ রাখলে। হ্যাঁ, তাহলে ভিক্টোরিয়ানের শীটটা দিয়ে রাখবো। তাহলে তোমাদের কাজ হলো আগামী ক্লাসে যেন পরীক্ষায় 15 তে 15 পাও। এই পর্যন্ত যা পড়ানো হয়েছে তার উপরে পরীক্ষা। কি বলছি একজন রিপিট করো। রিপিট করো। স্যার এই পর্যন্ত যা আগামী পড়ানো ক্লাসে পড়ানো হয়েছে তার উপরে 15 মার্কের 15 পরীক্ষা হবে। মার্কের। পরিষ্কার ভাষা কথা বলতে চাই, যারা লাইগা থাকবা, টাচে থাকবা, এইটার সাথে ইয়ে করবা, তারা দেখবা যে এর মধ্যে শেষ হয়ে গেছে, এর মধ্যে হয়ে গেছে। এরপরে তুমি নিজের ইমপ্রুভ করবা, ইয়ে করবা, অন্যান্য বিষয় পড়বা। এই একটা সুযোগ যেহেতু আছে, সুযোগটা মিস করো না। আমি চাই যে শুধু পড়তে থাকো, এই একটা চাপ প্রেশার নিয়ে তুমি পড়তে থাকো। মনে করো একটা তোমার অর্পিত দায়িত্ব। এই পর্যন্ত পড়া হয়েছে, রেনেসা পর্যন্ত পড়া হয়েছে, রোমান্টিক পিরিয়ডটা পড়া হয়েছে, লিটারি টার্ম পুরো পড়া হয়েছে। প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালো করে দেখো, এগুলো লাইন বাই লাইন দেখায় পড়ো, আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ড পড়ানো হয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার স্যার একটা কথা স্যার স্যার। তামান্না স্যার বলছিলাম, স্যার আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার একটু টেক্সট করে রাখছিল তাই না, দেখছি। হ্যাঁ, জি স্যার, ওকে, হ্যাঁ আমি কি কালকে সকালে কল দিব? ঠিক আছে, ফোন দিও, ঘুম থেকে উঠে ফোন দিও। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার, আচ্ছা, আর আসসালামু যে কে যে আলাইকুম। আমার স্যার আপনাকে বাংলাদেশি টাইমে ফোন দেওয়া গেলে ঘুম থেকে ওইটা তখন ফোন দিলে হবে, ঘুম থেকে ওইটা ফোন দিলেই আমার পাইবা। ওকে, ঘুম থেকে ওইটা। স্যার একটা কথা স্যার। স্যার আমার বইগুলা স্যার 19 সালের বই স্যার, এখন সবগুলা বই কি স্যার আবার নতুন করে উম, করবো? একটু অনেকগুলা। 19 সালের বই অনেক পুরাতন, অনেক পুরাতন। বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চলবেই না, জি একটু স্যার। আপডেট করা দরকার। হ্যাঁ, বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা চলবে না, অন্যগুলো হয়তো কিছুটা চলতে পারে, কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য আপডেট বই দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক ওকে আছে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে সকালে আসসালামু আলাইকুম। দিব স্যার। আসসালামু আলাইকুম স্যার। রবিবারে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ? স্যার হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল কি যে হচ্ছে স্যার মুখস্থ যেগুলো ভোকাবুলারি যেগুলো পার্ট আছে, যেমন হলো ফ্রেজ, তারপরে হচ্ছে ভোকাবুলারি, স্যার এগুলো কিভাবে মনে রাখবো, মানে এগুলো লতিফ তো মনে স্যারের থাকে বইটা না। একবার হলেও পড়ে ফেলবা। আচ্ছা, আমি ক্লাসে বলছি, আগামী ক্লাসে আর একটু মনে করে দিবা, ডেইলি প্রত্যেকদিন রেগুলার ইমপ্রুভ করতে চাইলে পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই, পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই। আগামী ক্লাসে আমার মনে করে দিও, আমি একটা রচনার থিওরি দেবো, রচনার। আমি এটা মনে করে দিবা, আগে রচনার মাধ্যমে কিভাবে ভোকাবুলারি এনরিচ করা যায়, এটা মনে করাই দিবা কিনা আচ্ছা ক্লাসের স্যার। শুরুতে মনে করে দিও। ক্লাস শুরু জি করার স্যার। আগে, হ্যাঁ, by practicing essay how you can improve your vocabulary. ওকে, এবং কোন আর রচনা স্যার পড়বা। ওই বইটা পড়লে কি স্যার হচ্ছে ব্যাংকেও কভার হবে, মানে অনেকটা 90% কভার হবে। ওই এর বেশি পড়ার সুযোগ নেই আমাদের, সরি। ওইটাই মোটামুটি সিনোসিস করে পড়ো। হ্যাঁ, আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার রোমান্টিক ক্লাসগুলো, হ্যাঁ হ্যাঁ, স্যার রোমান্টিক পিরিয়ডে ক্লাসটা পাই না, এটা কি আবার পাবো? স্যার আপনি যা লিটারেচার পড়াচ্ছেন এগুলা আর লতিফ স্যারের যে গ্রামার মানে বইটা ওইখান থেকে পড়লেই কি স্যার হবে? ঠিক আছে তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালাম।